all to today's class on post-abortion care and menstrual regulation and medical termination on pregnancy. তোমরা সবাই খুবই টায়ার্ড, এতক্ষণ ম্যাডামের ক্লাস করেছো। আমি সহজভাবে শেষ করব। প্রথমে পোস্ট অ্যাবর্শন কেয়ার। পোস্ট অ্যাবর্শন কেয়ারে আমাদের প্রথমেই হোয়াট ইজ পোস্ট অ্যাবর্শন কেয়ার। তো পোস্ট অ্যাবর্শন কেয়ার সার্ভিস হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ একটা কেয়ার, যেটার মধ্যে কি থাকবে, আমি অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্টও করব এবং সাথে প্রিভেনশন। এটা কিভাবে বলতে পারি আমরা, যখন ডেফিনেশনের মতো করে বলবো, পোস্ট অপারেশন কেয়ার সার্ভিস ইজ এ কম্প্রিহেন্সিভ service care services which included both curative and preventive care. This care consists of 5 key elements. The treatment of abortion, which type, যে টাইপের অ্যাবর্শন তোমার কাছে আসবে সেই টাইপের অ্যাবর্শনকেই সে অ্যাকর্ডিং টাইপ অফ অ্যাবর্শন আমরা, এবং যদি রিলেটেড কোনো কমপ্লিকেশন থাকে সেই রিলেটেড কমপ্লিকেশনটাকেও আমরা ট্রিট করব, সাথে লাইফ থ্রেটেনিং যদি কোনো ইস্যুস থাকে সেটাকেও আমরা ট্রিট করব। তাহলে কি বলবো, ট্রিটমেন্ট of abortions and abortion related complications that are potentially life threatening. এরপরে পেশেন্টকে আমরা সাইকোলজিক্যালি কাউন্সেলিং করব, যে পেশেন্টকে যে সে যাতে ডিমোরালাইজ না হয়ে যায়, হ্যাঁ, কাউন্সেলিং করব পেশেন্টকে। এরপরে আমরা পেশেন্ট যখন স্টেবল হয়ে যাবে সবকিছু, তখন হচ্ছে আমরা একটা কন্ট্রাসেপটিভ এবং ফ্যামিলি প্ল্যানিং একটা ইনফরমেশন তাকে দিব। হ্যাঁ, কেন দিব, যাতে তার আবার যাতে নেক্সট একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি বা না হয়, বা যে সে যদি বার্থ স্পেসিং চায় তাকে আমরা বার্থ স্পেসিং হেল্প করবো। এরপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড আদার হেলথ সার্ভিসেস। যখন আমার কাছে একটা পেশেন্ট আসবে তখন আমরা কি তাকে শুধু তুমি অ্যাবর্শনের জন্য আসছে তোমার কাছে ট্রিটমেন্টের জন্য তুমি অ্যাবর্শন ট্রিটমেন্ট দিয়েই ছেড়ে দিবে না, সাথে যদি অ্যাসোসিয়েটেড তার অন্য কোনো প্রবলেম থাকে, যেমন যদি অ্যাবাভ 30 ইয়ার্স এর লেডি হয় তাকে আমরা সার্ভাইকালিটি স্ক্রিনিং করব, বা কোনো তার যদি কোনো এসটিআই রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থাকে, সেগুলো আমরা ট্রিট করব। অ্যাসোসিয়েটেড যে কোনো তার যে হেলথ নিডস থাকবে সেই হেলথ নিডটাও আমরা সাথে সাথে দেখব। আমরা শুধুমাত্র ন্যারো ফোকাসে তার পেশেন্টকে ট্রিট করব না। এরপরে আরেকটা কি পার্ট আছে পোস্ট অ্যাবর্শন কেয়ার সার্ভিসেস, সেটা হচ্ছে আমাদের হেলথ ওয়ার্কার এবং আমরা যারা সার্ভিস প্রোভাইডার, সাথে কমিউনিটি হেলথ ওয়ার্কার যারা, তাদের মধ্যে একটা ইয়ে করতে হবে, লিয়াজও করতে হবে। কেন, যাতে এই ধরনের আনওয়ান্টেড প্রেগনেন্সিস আর না হয়, অথবা আনসেফ অ্যাবর্শন যেন না হয়। হ্যাঁ, সেটার জন্য আমরা কি করব, দুইটা গ্রুপের মধ্যে একটা লিয়াজও করতে হবে, যে তারা কিভাবে কমিউনিটিকে অ্যাওয়ার করবে অ্যাবাউট অ্যাবর্শন, পোস্ট অ্যাবর্শন সার্ভিস। এটা আমরা হেলথ ওয়ার্কারদের সাথে আমাদের একটা লিয়াজও থাকবে। তাহলে আমাদের 5 কি এলিমেন্টস পোস্ট অ্যাবর্শন কেয়ার সার্ভিস, এটা খুব বেসিক জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে 5 কি এলিমেন্টস কি, ট্রিটমেন্ট অফ অ্যাবর্শন and abortion related complication, and also treatment of the life threatening complications. Counseling to identify and respond to women's physical and emotional health needs. Contraceptive and family planning, একদম হেডলাইনটা মনে রাখবা, 5টা কি এলিমেন্টস। Reproductive and other health services, আর community and service provider partnership। কেন কমিউনিটি অ্যান্ড সার্ভিস প্রোভাইডার, আমরা হচ্ছে আমরা মেডিকেল কলেজে আমরা সার্ভিস প্রোভাইডার, আর যারা কমিউনিটি লেভেলে আছে ওরা কমিউনিটি হেলথ ওয়ার্কার। এদের মধ্যে কি হবে, একটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন হবে টু প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সিস অ্যান্ড আনসেফ অ্যাবর্শন। এখন তোমার কাছে যখন অ্যাবর্শন পেশেন্ট আসবে, ফার্স্টে আমাদের তার কি কমপ্লিকেশন সাধারণত নিয়ে আসে, একটা আসে ভ্যাজাইনাল, প্রথম থাকে হচ্ছে তাদের কমপ্লেইন থাকে কি, ভ্যাজাইনাল ব্লিডিং থাকে, সাথে একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। হ্যাঁ, আর সাথে তোমার যদি সিভিয়ার কেস হয় তাহলে আমাদের শক অথবা আদার্স যে কোনো কমপ্লিকেশন নিয়ে, সিস্টেমিক কমপ্লিকেশন নিয়েও আসতে পারে পেশেন্ট। যদি আমার কাছে, আমাদের প্রথমে টাইপস, যখন পোস্ট অ্যাবর্শন কেয়ার আমি দিতে যাব, আমাকে আসলে টাইপস অফ অ্যাবর্শন গুলোকে একটু বুঝতে হবে। হ্যাঁ, টাইপস অফ অ্যাবর্শন কি কি আছে, থ্রেটেন্ড অ্যাবর্শন,
inevitable abortion, incomplete abortion, complete abortion, মিসড অ্যাবর্শন। হ্যাঁ, সাথে আমাদেরকে এই আর্লি প্রেগনেন্সিতে কিছু হেমোরেজিক আরো কিছু ডিজিজ আছে। কি কি আছে? একটোপিক প্রেগনেন্সিতেও কিন্তু ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে আসে। মোলার প্রেগনেন্সি এটাও ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে আসে। তাহলে আমাদেরকে সাথে সাথে এই আর্লি প্রেগনেন্সিতে ভ্যাজাইনাল ব্লিডিং এর যে আরো যে কজ গুলো আছে এগুলোকেও আমরা আমাদের মাথায় রাখবো যখন আমরা ক্লিনিক্যালি আমরা একটা পেশেন্টকে ট্রিট করব। তাহলে পাঁচটা তুমি কি কি অ্যাবর্শন গুলো মনে রাখবে? থ্রেটেন্ড অ্যাবর্শন, inevitable abortion, complete abortion, incomplete abortion, missed abortion। আর এছাড়া আরো দুইটা হেমোরেজিক স্টেট কি কি? মোলার প্রেগনেন্সি হতে পারে আর ইক্টোপিক প্রেগনেন্সি হতে পারে। এখন একটা পেশেন্ট আসলো, তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা যেটা কোন টাইপের অ্যাবর্শন? তখন একটু আমাদের সাইন্স সিমটমস অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাবর্শন এগুলো আমরা একটু রিভিউ করব। যেমন স্ট্রেট অ্যাবর্শনে কেমন ব্লিডিংটা কেমন থাকবে? কখনোই ইউজুয়ালি এক্সেসিভ ব্লিডিং কখনোই হবে না, এটা লাইট ব্লিডিং থাকবে, হ্যাঁ, মাইল্ড ব্লিডিং। তারপরে এটার ইউট্রাসটা কি হবে? আমি যদি ইয়ে করি, আর লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতেও পারে না থাকতে পারে, ইউজুয়ালি থাকবে না। থ্রেটেন অ্যাবর্শনে পেইন সাধারণত ব্লিডিংটা পেইনলেস হয়। আর যেটা ইনএভিটেবল অ্যাবর্শন বা ইনকমপ্লিট অ্যাবর্শন এগুলোতে ইউজুয়ালি পেইন, ব্লিডিংটা হবে উইথ পেইন। হ্যাঁ, তো এটা মাইল্ড পেইন থাকতে পারে, নাও থাকতে পারে। একটা হচ্ছে তাহলে কি হবে? লাইট ব্লিডিং থাকবে, মাইল্ড ক্র্যাম্পিং ও লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে। আমি বায়োম্যানুয়াল এক্সামিনেশন করব, ইউট্রাসটা কেমন পাবো? ইউট্রাস সাধারণত করেসপন্ড করবে টু দা ডেট অফ অ্যামেনোরিয়া, টাইম অফ অ্যামেনোরিয়া। আমাদের অ্যামেনোরিয়া যেরকম থাকবে সেরকম অ্যামেনোরিয়ার টাইমের সাথে এটা করেসপন্ড করবে। ইউট্রাস করেসপন্ডস টু দা ডেট অফ এলএমপি, এলএমপির সাথে আমাদের করেসপন্ড করবে। আর সার্ভিসটা কি থাকবে? এটা ক্লোজ থাকবে অবশ্যই, এটা একটা অনেক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। থ্রেটেন্ড অ্যাবর্শনে সার্ভিক্স অলওয়েজ ক্লোজ, যেটাই যখনই সার্ভিস ওপেন হওয়া শুরু করবে তখন সেটা আইদার ইনএভিটেবল অর ইনকমপ্লিট অ্যাবর্শনের দিকে চলে যাবে। হ্যাঁ, ব্লিডিং কেমন? মাইল্ড ব্লিডিং, mild lower abdominal pain, uterusটা corresponds to the date of LMP, closed cervix। আচ্ছা, এখন এই পেশেন্টকে কি, how will you treat this patient? এখন আমরা থ্রেটেন্ড অ্যাবর্শনে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিব। হ্যাঁ, এখানে কি করবো? পেশেন্টকে বেড রেস্টে রাখবো, অ্যাক্টিভিটি একদম রিডিউস করে দিব, অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স, এবং আমরা কিছু হরমোন আছে, সেই হরমোন ইনজেক্টেবল ফর্মে কিছু প্রজেস্টেরন আছে, ইনজেক্টেবল ফর্মে প্রজেস্টেরনটা দিব। আর আমরা অ্যাসেস করব পেশেন্টকে, পেশেন্টকে প্যাড করে থাকতে বলবো, যে ব্লিডিংটা অ্যাসেস করবো, তার ব্লিডিংটা কমে যাচ্ছে, একই রকম আছে না এটা ইনক্রিজ করছে। যদি ব্লিডিং স্টপ হয়ে যায় তাহলে আমরা পেশেন্টকে রিঅ্যাসেস করব আবার পরবর্তীতে, এবং পেশেন্টকে ছুটি দিয়ে ফলো আপে আমরা আসতে বলবো। হ্যাঁ, আর পেশেন্টকে অলওয়েজ বলবো রেস্টে থাকার জন্য। আচ্ছা, কিন্তু ব্লিডিং যদি আবার এই ব্লিডিংটা যদি পারসিস্ট করে, দেখো তখন আমরা কি করব? এবং যদি আর একটু হয় পারসিস্ট করবে বা আরো হেভি হবে ব্লিডিংটা, হ্যাঁ, তখন আমাকে কি করতে হবে? ফিটাল ভায়াবিলিটিটা অ্যাসেস করতে হবে। তখন আমরা আল্ট্রাসাউন্ড টেস্টের মাধ্যমে ফিটাল ভায়াবিলিটিটা অ্যাসেসমেন্ট করব, অথবা তার কোনো একটু আদার্স ব্লিডিং কজ গুলো আছে কিনা, একটোপিক প্রেগনেন্সি অথবা মোলার প্রেগনেন্সি, এগুলো কিছু আছে কিনা সেটাও তোমার এক্সক্লুশন হয়ে যাবে। তাহলে আমরা কি থ্রেটেন অ্যাবর্শনে কি ম্যানেজমেন্ট দিব? এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে কি থাকবে? পেশেন্ট রেস্ট দিব, রিডিউসড অ্যাক্টিভিটি, অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স, এবং কিছু ড্রাগস দিব। কি কি দিব? আমরা সাধারণত একটা ইনজেক্টেবল প্রজেস্টেরন দিয়ে থাকি, ওরাল প্রজেস্টেরনও দেওয়া যায়, জেস্ট্রেনল নামে যেটা পাওয়া যায়। সোজা কথা বলবা যে প্রজেস্টেরন দিব আমরা। হ্যাঁ, দিয়ে আমরা পেশেন্টকে ইয়ে করবো, অ্যাসেস করবো যে ব্লিডিংটা স্টপ হচ্ছে নাকি এটা একইভাবে পারসিস্ট করছে নাকি এটা ইনক্রিজ হচ্ছে। যদি স্টপ করে তাহলে পেশেন্টকে আমরা ছুটি দিয়ে আবার ফলো আপ আসতে বলবো। আর যদি পারসিস্ট করে বা হেভি হয় আমরা একটা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন করব। কেন আল্ট্রাসাউন্ড করবো এখানে এটা জানতে চাইবো। একটা হচ্ছে আমরা ফিটাল ভায়াবিলিটিটা দেখবো, যে এই যে হেভি ব্লিডিং হচ্ছে এটার জন্য আমার আদৌ ফিটাস ভায়াবল আছে কিনা। আর কি দুইটা জিনিসকে আমরা এক্সক্লুড করতে পারবো, ইক্টোপিক প্রেগনেন্সি আর হচ্ছে মোলার প্রেগনেন্সি। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমার যেটা আসবে, এরপরে যদি পেশেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন চলে গেল, এরপরে যদি তোমার পেশেন্ট ধরো ইনএভিটেবল অ্যাবর্শন নিয়ে আসে, তখন পেশেন্টের কেমন থাকবে? ব্লিডিংটা কেমন থাকবে? এটা লাইট থেকে হেভি ব্লিডিং, আগেটা ছিল শুধু লাইট ব্লিডিং ছিল। হ্যাঁ,
এখন যখন ইনএভিটেবল অ্যাবর্শন দেখবে লাইট টু হেভি, মাইল্ডও থাকতে পারে, মডারেটও থাকতে পারে, হেভি ব্লিডিংও থাকতে পারে। সাথে কি থাকবে? সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, টেন্ডারনেসও থাকবে, অ্যাবডোমেনে পেইনও থাকবে, টেন্ডারনেসও থাকবে। তাহলে ব্লিডিং হেভি হবে, মডারেট মাইল্ড থেকে হেভি রেঞ্জ, সাথে অ্যাবডোমিনাল পেইনটাও সেরকম থাকবে। এখন আমি যদি বায়োমিনাল এক্সামিনেশন করি, ইউট্রাসটা সাধারণত কি হবে, যদি আমার কিছু প্রোডাক্ট বেরি হয়ে যায় তাহলে একটু হাইটটা কমে আসবে, তাহলে এই জন্য বলবা ইউট্রাস স্মলার হতে পারে, অথবা অ্যাজ ইউজুয়াল যদি মানে কোনো প্রোডাক্ট অফ কনসেপশন এক্সপালশন না হয়, তাহলে এটা কি হবে, এটা করেসপন্ডস টু দ্য ডেট অফ এলএমপি হবে। হ্যাঁ, এটা। আর হচ্ছে আর ইনএভিটেবল যখন আমরা বলবো, আসলে তখন কোনো প্রোডাক্ট অফ কনসেপশন এক্সপালশন আসলে হবে না। মেইনলি তুমি যেটা পাবা, সাইজ অফ ইউটেরাসটা করেসপন্ডস টু করবে টু দ্য ডেট অফ এলএমপি, অসটা ওপেন থাকবে, অ্যাবডোমেন টেন্স, আপনার লোয়ার অ্যাবডোমেন পেইনও থাকবে, সাথে টেন্ডারনেসও থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাবর্শনের ক্রাইটেরিয়া গুলো জানা। অস কিন্তু ওপেন থাকবে, কিন্তু যে ইনএভিটেবল যাবে অস ওপেন হয়ে যাবে, এটা মাস্ট মাথায় রাখবে। আচ্ছা, যে ক্ষেত্রে যখন ইনএভিটেবল অ্যাবর্শন হয়ে যাবে, তখন সাধারণত এইটাকে তুমি আর প্রিভেন্ট করতে পারবে না, তখন আমাদেরকে ইভাকুয়েশন অফ ইউটেরাস চলে যেতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এরপরে চলে আসে ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন তুমি কিভাবে পাবা? এখানে পেশেন্ট তোমাকে হিস্ট্রি দিবে, ভ্যাজানাল ব্লিডিং এর একটা হিস্ট্রি থাকবে, সাথে বলবে তোমাকে যে সাম প্রোডাক্ট অফ এক্সপালশন অফ সাম প্রোডাক্ট অফ কনসেপশন, বলবে যে আমার রক্তের সাথে কিছু মাংসের চাকাও গেছে। হ্যাঁ, এরকম বলবে। তাহলে একটা ভ্যাজানাল ব্লিডিং, তারপর হিস্ট্রি অফ এক্সপালশন অফ সাম প্রোডাক্ট অফ কনসেপশন, আর হচ্ছে সাথে লোয়ার অ্যাবডোমিনাল পেইন পেশেন্ট নিয়ে আসবে। হ্যাঁ, তুমি যখন পেশেন্টকে এক্সামিন করবা তখন কেমন পাবা, তুমি লাইট টু হেভি, মানে কেমন, মাইল্ডও থাকতে পারে, মডারেটও থাকতে পারে, সিভিয়ার ব্লিডিং। তোমরা বুঝতে পারছো তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি হবে, ব্লিডিংটা আমার কেমন থাকবে, লাইট টু হেভি। হ্যাঁ, তিনটা ফর্মেই থাকতে পারে। আর এরপরে আমার লোয়ার অ্যাবডোমেনটা কেমন থাকবে, আমি যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবো, লোয়ার অ্যাবডোমেনটা কি থাকবে, টেন্ডার, এখানেও টেন্ডারনেস পাবা। হ্যাঁ, তখন আমি বাই ম্যানুয়ালি, তুমি সিরিয়ালি যাবা, প্রথমে আমার ব্লিডিংটা, পেশেন্ট কমপ্লেন অনুযায়ী ব্লিডিংটা কেমন সেটা দেখলাম, অ্যাবডোমেনটা এক্সামিন করে দেখলাম অ্যাবডোমেনটা টেন্স টেন্ডার কিনা, অ্যাবডোমিনাল হাইট আমি ইয়েতে পাই কিনা, পার অ্যাবডোমেনে পাওয়া যায় কিনা, তাহলে তোমার একটা আইডিয়া থাকবে যে কত উইকস অফ প্রেগনেন্সি এটা। আর সাথে এখন বাই ম্যানুয়ালি যাবা, বাই ম্যানুয়ালি যে কি হবে, ইউট্রাসের সাইজ, সব জায়গায় একই পয়েন্ট। হ্যাঁ, ইউট্রাসের সাইজ কি করবে, করসপন্ড করবে টু দ্য ডেটস অথবা স্মলার। যদি খুব অল্প প্রোডাক্ট অফ কনসেপশন এক্সপালশন হয়, তাহলে ইউজুয়ালি দেখা যায় ডেটস অফ এলএমপির সাথে করসপন্ড করলো। আর যদি না হয়, তাহলে যদি বেশি এক্সপালশন হয়, স্মলার হয়ে যাবে। হ্যাঁ, হাতে অসটা কি থাকবে, অসটা ওপেন থাকবে। তাহলে এখানে কি কি পেলা, তাহলে আমি প্রথম হচ্ছে লাইট টু হেভি ব্লিডিং, অ্যাবডোমেন কি হবে, পেইন থাকবে, টেন্ডারনেস থাকবে। আর বাই ম্যানুয়ালি ইউট্রাসের সাইজটা হয় স্মলার হবে, অথবা করসপন্ড করবে টু দা ডেট অফ এলএমপি। আর সার্ভিসটা কি থাকবে, ওপেন সার্ভিস থাকবে। এরপরে কমপ্লিট অ্যাবর্শনে আসো। হ্যাঁ, কমপ্লিট অ্যাবর্শনে পেশেন্ট একই তোমাকে হিস্ট্রি দিবে, ভ্যাজানাল ব্লিডিং, সাথে কি বলবে যে আমার কিছু হিস্ট্রি অফ এক্সপালশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন। এখন এটা যে কমপ্লিট এক্সপালশন হচ্ছে, সেটা কিভাবে তুমি বুঝতে পারবে, সেটা আমি যখন এক্সামিন করবো পেশেন্টকে। যখন কমপ্লিট অ্যাবর্শন হয়ে যাবে, আর তখন আর হেভি ব্লিডিং থাকবে না, লাইট হয়ে যাবে, ব্লিডিং থাকবে বাট লাইট ব্লিডিং। এবং আমি যখন ইউট্রাসের সাইজটা কি হবে, স্মল। আমি এরপরে যখন লোয়ার অ্যাবডোমেন আমি যখন এক্সামিন করব, লোয়ার অ্যাবডোমেনটা হচ্ছে আমার সেই ধরনের পেইন এবং টেন্ডারনেস অন্য অ্যাবর্শন গুলোতে আমি যেভাবে মেনশন করছি সেরকম পাবা না। ইউজুয়ালি ইয়ে থাকে, নন টেন্ডার থাকে। হ্যাঁ, এবং পেশেন্ট কোনো আর পেইন এর কমপ্লেন করে না। যখন আমি বাইম্যানুয়াল এক্সামিনেশনে যাব, তখন আমি প্রথমে কি দেখবো, সাইজ অফ ইউটেরাস। এটা কি হয়ে যাবে, যেহেতু এক্সপালশন হয়ে গেছে প্রোডাক্ট অফ কনসেপশন, কাজে এটা সাইজটা স্মলার, ইউটেরাসের সাইজটা স্মলার দেন দ্য ডেটস। হ্যাঁ, সাথে কি অসটা কি হবে, প্রোডাক্ট এক্সপালশন যখন কমপ্লিট হয়ে যাবে, অস ক্লোজ হয়ে যাবে। তাহলে কমপ্লিট অ্যাবর্শনে আমরা কি পাবো, অস ক্লোজ পাবো। আচ্ছা, এরপরে তোমার চলে আসবে মিসড অ্যাবর্শন। হ্যাঁ, মিসড অ্যাবর্শনে কি হবে, মিসড অ্যাবর্শনের ইয়েটা কি, আমাদের কনসেপশনটা কি, এখানে ফিটাল ডিমাইজ হয়ে যাবে, কিন্তু কোনো এক্সপালশন অফ ফিটাস হবে না। ঠিক আছে, ফিটাল ডিমাইজ
with no expulsion of fetus, এটা হচ্ছে আমার মিসড অ্যাবর্শন। এখানে তাহলে আমরা ভ্যাজানাল ব্লিডিংটা খুব স্লাইট ভ্যাজানাল ব্লিডিং ইউজুয়ালি কমপ্লেন করে, লিটিল অর নো ভ্যাজানাল ব্লিডিং। হ্যাঁ, সাথে আমি যখন অ্যাবডোমেনে ইয়ে করব বা অ্যাবডোমেনাল এক্সামিনেশন করব, ইউজুয়ালি নো অ্যাবনর্মালিটিস ডিটেক্টেড। পার ভ্যাজানাল এক্সামিনেশনে যখন আমি যাব, তখন ইউট্রাসটা কি পাবো, সাইজটা যেহেতু ফিটাল ডিমাইজ হয়ে গেছে এখানে, আমি ইউট্রাসের সাইজটা স্মলার পাবো, হ্যাঁ, দেন দ্য ডেট অফ এলএমপি, সাইজ লেস হয়। হ্যাঁ, আর সাধারণত যদি খুব আর্লি মিসড হয়, ধরো খুব মিসড হওয়ার পরপরই তোমার কাছে চলে আসছে, এরকম পেশেন্ট যদি হয়, তাহলে সাধারণত দেখা যায় যে ডেট অফ এলএমপি টা করেসপন্ড করবে। তার দুই রকমের, হ্যাঁ স্মলার হতে পারে যদি ওল্ড মিসড হয়ে যায়, আর যদি রিসেন্ট মিসড অ্যাবর্শন হয় তাহলে দেখা যাবে করেসপন্ড করবে টু দ্য ডেট অফ এলএমপি। আর সাথে অসটা কেমন থাকবে, ক্লোজড, সার্ভিক্সটা ক্লোজ থাকবে। এরপরে চলে আসি আমরা দুইটা যে আদার্স আর্লি প্রেগনেন্সি হেমোরেজ আমাদের যেটা এক্সক্লুড করতে হবে এই অ্যাবর্শনের সাথে, এটা আমাদের জানতে হবে। একটোপিক, তোমরা যখন কেস আসবে, কেসের মধ্যে ডিডিতে তোমার একটোপিক, মোলার এগুলো চলে আসবে। যদি অ্যাবর্শনের পেশেন্ট থাকে এবং সেখানে ডিডি থাকে, ডিডিতে তোমার এগুলো আসবে। একটোপিক প্রেগনেন্সিতে কি করবা তোমরা, একটোপিক প্রেগনেন্সির কনসেপশনটা কি, যে এটা প্রেগনেন্সিটা হবে কোথায়, ইমপ্লান্টেশন হবে আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। হ্যাঁ, সে যেখানেই হতে পারে, ফেলোপিয়ান টিউবে হতে পারে, অ্যাবডোমেনে হতে পারে, যেখানেই হোক, ইট ইজ আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। প্রেগনেন্সি ইমপ্লান্টেশন হ্যাজ অকার্ড আউটসাইড অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি। এখানে কেমন পেশেন্ট কিভাবে তোমার কাছে প্রেজেন্ট করবে, লাইট টু হেভি, ইউজুয়ালি হেভি সাধারণত আমরা পাই না, সাধারণত মাইল্ড টু মডারেট ব্লিডিং নিয়ে আসে পেশেন্ট। তারপরে যখন আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে তুমি বিভিন্ন রকমের পেতে পারো, যেমন যদি এটা আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সি হয়, তাহলে আমরা শুধু কি পাবো, যে টেন্ডারনেস অফ দ্য অ্যাবডোমেন পাবো, এবং অ্যাবডোমেন দেখা যাবে অ্যাডনেক্সাল রিজিয়ন গুলোকে যদি তুমি প্যালপেশন করো, টেন্ডার, লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাবা। কিন্তু যদি এটা রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি হয়, তাহলে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড পাবা, রিজিড অ্যাবডোমেন পাবা, এবং টেন্ডার অ্যাবডোমেন থাকবে টেন্ডার। হ্যাঁ, ডিস্টেনশন, ডিস্টেন্ডেড, টেন্ডার অ্যাবডোমেন পাবো। যদি বাইম্যানুয়াল এক্সামিনেশনে চলে যাই, কি পাবো, ইউটেরাসের নর্মাল সাইজ ইউটেরাস পাবো, ইউজুয়ালি নর্মাল সাইজ। হ্যাঁ, মাঝে মাঝে ক্ষেত্রে স্লাইটলি বাল্কি পাওয়া যেতে পারে, কারণ দেখা যায় যে যখন অন্য একটা সাইটে ইমপ্লান্টেশন হয়, তখন ইউটেরাসেও কিছু ডেসিডুয়াল চেঞ্জ হয়, এটার জন্য ইউটেরাসের সাইজটা মাইল্ডলি এনলার্জড হতে পারে, কিন্তু সেরকম কিন্তু ডেট অফ এলএমপির সাথে করেসপন্ড করবে না। তাহলে ইউটেরাসের নর্মাল সাইজ হতে পারে, অথবা স্লাইটলি লার্জার দেন নর্মাল হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে যখন আমি সার্ভিক্স, এখানে একটা খুব ইম্পর্টেন্ট সার্ভিস এক্সাইটেশন টেস্ট, সার্ভিসটা যদি আমি একটু মুভ করি, তাহলে পেশেন্ট পেইন ফিল করবে। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট। আর অসটা কি থাকবে, সার্ভাইকাল অস ক্লোজ থাকবে, কারণ এটা তো কোনো আমার ইউটেরাসে কোনো ইয়ে নাই, ওটা আমার তো ফিটাস তো ইউটেরাসে না, ইমপ্লান্টেশন আউটসাইড অফ দ্য ইউটেরাস, ইউটেরাসে ক্লোজড অস। হ্যাঁ, আর এবার হচ্ছে মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সিতে কি পাবা তোমরা, মোলার প্রেগনেন্সি একই রকম তোমার কাছে আসবে, ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এখানে করে পেশেন্ট, এখানে হচ্ছে তোমার হয় পেশেন্ট তোমার কাছে ব্লিডিং নিয়ে আসবে, হেভি ব্লিডিং নিয়ে আসবে, বা স্পটিং নিয়েও আসতে পারে, এটা ডিপেন্ড করবে পেশেন্টের উপর। তো কারোর ক্ষেত্রে একদম উইদাউট ব্লিডিং ও আসে, তখন আমরা আল্ট্রাসাউন্ড করে এটা জানি। তো যদি ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে আসে, তাহলে কি হবে, আমাদের হেভি, হেভি টু মাইল্ড সব রকমের ব্লিডিং থাকতে পারে। আর ইউট্রাসিস যখন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবা, ইউট্রাসিস সাইজটা কেমন পাবা, একটা হচ্ছে সাধারণত এটা ইউট্রাস লার্জার, লার্জার দ্যান দ্য জেস্টেশনাল এজ। আমার যে এলএমপি থেকে যে জেস্টেশনাল এজ আমি হিসাব করব, তার থেকে ইউজুয়ালি লার্জার থাকে ইউট্রাস। যদি পার্শিয়াল মোল হয়, তখন তোমার স্মলার হতে পারে, না হলে লার্জার দ্যান দ্য জেস্টেশনাল এজ। আর পিভি অসটা কি পাবা, যদি আহ, ইয়ে থাকে, এক্সপালশন স্টেটে আসে, তাহলে তো অস ওপেন পাবা, না হলে অস ক্লোজ পাবা। আর লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা এগুলো সাধারণত অত বেশি, যদি এক্সপালশন স্টেটে আসে, তাহলে আমরা লোয়ার অ্যাবডোমিনাল পেইন টেন্ডারনেস পাবো, না হলে পাবো না। কিন্তু আমরা মোলার প্রেগনেন্সিতে কি হয়, ওভারিতে সিস্টিক ওভারি থাকে, এজন্য অনেক সময় আমরা পার অ্যাবডোমিনালি বাইল্যাটারাল ওভারিয়াল এনলার্জমেন্ট আমরা পার অ্যাবডোমিনালিও পেতে পারি, বা
অথবা পারভ্যাজাইনালিও আমরা এনলার্জ ওভারি পেতে পারি। হ্যাঁ, এখন তোমাকে তাহলে এখন আমি যদি পুরাটাই রিভিউ করি যে আমার কোন অ্যাবর্শনটা কি ধরনের, আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব। থ্রেটেড অ্যাবর্শনটা তাহলে কেমন পাবো? ব্লিডিংটা মাইল্ড থাকবে, ইউটেরাসের সাইজটা করেসপন্ড করবে টু দ্য ডেট অফ এলএমপি, আর হচ্ছে কি হবে, অসটা ক্লোজ থাকবে। অস ক্লোজ থাকবে তাহলে কোন কোন অ্যাবর্শনে? থ্রেটেন্ড অ্যাবর্শনে অস ক্লোজ থাকবে, কমপ্লিট অ্যাবর্শনে অস ক্লোজ থাকবে, মিসড অ্যাবর্শনে অস ক্লোজ থাকবে। এভাবে মাথা মনে রাখবা, হ্যাঁ, তিনটা জিনিস। তাহলে ক্লোজড অস পাবা থ্রেটেন্ড অ্যাবর্শনে, কমপ্লিট অ্যাবর্শনে আর মিসড অ্যাবর্শনে। যখন আমার এটা ইনএভিটেবল অবর্শনে চলে যাবে, থ্রেটেন থেকে ইনএভিটেবল চলে গেল, তখনই আমার অস ওপেন হওয়া শুরু করলো। তাহলে আমার ইনএভিটেবল অবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শনে কি থাকবে? অস আমার ওপেন থাকবে। আর মোলার প্রেগনেন্সি যদি আমার ইয়ে স্টেটে আসে, এক্সপালশন স্টেটে আসে, তাহলে ওপেন অস পাবা, না হলে ক্লোজ পাবা অবস্থা। আর একটোপিক প্রেগনেন্সিতেও যেহেতু আমার ইমপ্লান্টেশন অন্য জায়গায়, অসটা তোমার ক্লোজ থাকবে। এভাবে প্রথমে এটা প্রতিটা জিনিসে তোমরা একটা ছক করে, তোমরা সব কটা অ্যাবর্শন, অলওয়েজ অ্যাবর্শন গুলো পড়বা ছক করে, নাহলে ওই আলাদা আলাদা করে পড়ে মনে রাখতে পারবা না। হ্যাঁ, এখন ম্যানেজমেন্ট কিভাবে আমরা দেই, হ্যাঁ, অ্যাবর্শন গুলো যদি থ্রেটেন অ্যাবর্শন তো বলেই দিলাম, এক্সপেক্ট ম্যানেজমেন্ট। আর ইনএভিটেবল অ্যাবর্শনেও বলে ফেলেছি যে এটা আমরা কি করব, যেহেতু ইনএভিটেবল অর্থ কি, যেটাকে আমি আর প্রিভেন্ট করতে পারবো না, এটা এভিটেবল স্টেটে চলে গেছে, কাজে এটা আমি কি করব, ইভাকুয়েশন অফ ইউটেরাস করব। আর একটু আর ইয়েতে কি করব, ইনকমপ্লিট অ্যাবর্শনেও কি করব, ইনকমপ্লিট অ্যাবর্শনেও যদি ইয়ে থাকে, ওটাকেও আমরা ইভাকুয়েশন অফ ইউটেরাস, ব্লাড আমরা আন্ডার ব্যাকআপ অফ ব্লাড ট্রান্সফিউশন আমরা ইয়ে করব, ইনকমপ্লিট অ্যাবর্শনকেও ইভাকুয়েশন করে দিব। আর কমপ্লিট অ্যাবর্শনে আমরা কি করব, একটা কমপ্লিট অ্যাবর্শনে আমরা তো শিওর হওয়ার জন্য আমরা একটা আল্ট্রাসাউন্ড করব যে এটা কমপ্লিট অ্যাবর্শন হয়েছে কিনা। হ্যাঁ, সেটা। আর মিসড অ্যাবর্শনে আমরা কি করব, মিসড অ্যাবর্শনে তো মনে রাখবা, ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, এগুলোতে আল্ট্রাসাউন্ড কিন্তু নেসেসারি না। কোথায় কোথায় আমাদের আল্ট্রাসাউন্ড নেসেসারি? দেখো, থ্রেটেন্ড অ্যাবর্শনে নেসেসারি, কারণ থ্রেটেন্ড অ্যাবর্শনে তুমি ফিটাল ভায়াবিলিটি দেখতে চাও, আরো সাথে দুইটা স্টেটকে তুমি এক্সক্লুড করতে চাও। সেটা কি? একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্রেটেন্ড অ্যাবর্শনে আমাদের আল্ট্রাসাউন্ড খুব ইম্পর্টেন্ট। একটোপিক প্রেগনেন্সি যেখানে সাসপেক্ট করব আমরা, অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করব। আচ্ছা, তারপরে কি আসলো, কমপ্লিট অ্যাবর্শনেও আমি কমপ্লিটনেস দেখার জন্য একটা আল্ট্রাসাউন্ড করব। মোলার প্রেগনেন্সিতেও আমি আল্ট্রাসাউন্ড করব, সাথে একটা বিটা ইসিজি টেস্ট আছে, সেই টেস্টটাও করতে দিব। আর মিসড অ্যাবর্শনেও কেন তুমি আল্ট্রাসাউন্ড করবা? কারণ মিসড অ্যাবর্শনেও তোমাকে অ্যাডনেক্স ইয়ে দেখতে হবে, একটোপিক প্রেগনেন্সির সাথে আলাদা করতে হবে, কারণ একটোপিক প্রেগনেন্সি তো সবসময় ব্লিডিং নিয়ে আসে না, অন্য ডিজিজের সাথে আলাদা করতে হবে এবং ডায়াগনোসিস কনফার্ম করতে হবে যে এটা মিসড অ্যাবর্শন। হ্যাঁ, শুধু দুইটা, ইনকমপ্লিট অ্যাবর্শন আর ইনএভিটেবল অ্যাবর্শন, এই দুটাতেই তুমি ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে, কারণ এই দুইটাই পেশেন্ট তোমার কাছে ইমার্জেন্সি নিয়ে আসবে। আর বাকিগুলোর ক্ষেত্রে আমাদেরকে আল্ট্রাসাউন্ড করে একটু কনফার্ম হতে হবে। হ্যাঁ, এটা একটু এভাবে আলাদা করে এটা মাথায় এইভাবে মনে রাখবা। আচ্ছা, আর এরপরে হচ্ছে আর ম্যানেজমেন্টে কি আছে, আর সাথে সাথে এটা তো হলো ইভাকুয়েশন অফ ইউটেরাস যাকে করার আমরা করলাম। হ্যাঁ, আদার্স কি কি অ্যাসোসিয়েটেড আর কি কি ম্যানেজমেন্ট তুমি তাকে দিবা? একটা হচ্ছে কি দিব আমরা, অ্যান্টিবায়োটিক দিব টু প্রিভেন্ট ইনফেকশন। হ্যাঁ, আর ইউটেরোটনিক ড্রাগ দিব, সেটাতে ইউটেরাস কন্ট্রাকশন হয়ে ব্লিডিং যেন না হয়। আর পেইন ম্যানেজমেন্ট দিব। হ্যাঁ, পেইন ম্যানেজমেন্টের জন্য আমরা এনএসএইড দিতে পারি, সাধারণত এনএসএইডই দেওয়া হয়। তাহলে আমার কি কি ম্যানেজ পোস্ট অ্যাবর্শন যে আনকমপ্লিকেটেড অ্যাবর্শন যে ম্যানেজমেন্ট দিবা, কি কি করবা? একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ অ্যাবর্শন আমরা ইয়ে করব, ম্যানেজমেন্ট দিব। যদি থ্রেটেন্ড অ্যাবর্শন হয়, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিব। আর আদার্স যেগুলোতে ইভাকুয়েশন অফ ইউটেরাস লাগবে, যেমন ইনএভিটেবল অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, তাদের ক্ষেত্রে আমি কি করব, ইভাকুয়েশন অফ ইউটেরাস করব। সাথে অ্যাডিশনাল আর কি কি ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক, একটা ইউটেরোটনিক এজেন্টস, অক্সিটোসিন, আরমেট্রিন যেখানে লাগবে, আর হচ্ছে পেন কন্ট্রোল, এই তিনটা মনে রাখবা। হ্যাঁ, এটা গেল হচ্ছে আনকমপ্লিকেটেড। এখন যদি আমার কি হলো, এখন পেশেন্ট যদি কমপ্লিকেশন নিয়ে আসে, কমপ্লিকেশন সাধারণত কি হয়, হেমোরেজ, শক, সিভিয়ার ইনফেকশন, মানে এটা সিস্টেমিক যদি হয়ে যায়, তখন সেপ্টিসেমিয়া এগুলো নিয়েও আসতে পারে। সাথে
যদি ইনডিউসড অ্যাবর্শন হয়ে তোমার কাছে আসে কোনো পেশেন্ট যে বাইরে ট্রাই করছে অ্যাবর্শন, তারা কি হয় সাধারণত জেনিটাল ট্র্যাক্ট ইনজুরি, ইভেন ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনজুরি নিয়ে আসে। এগুলো হচ্ছে কমপ্লিকেটেড। হ্যাঁ, তাহলে যে এগুলো হচ্ছে পোস্ট অ্যাবর্শন কমপ্লিকেশন। হ্যাঁ, কি কি পাবা এগুলো লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন। তাহলে আমরা এটা খুব ইম্পর্টেন্ট, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন আমরা কি কি পেতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সিভিয়ার হেমোরেজ, সেখান থেকে কি শক এক। আরেকটা হচ্ছে ইনফেকশন থেকে সিস্টেমিক সেপ্টিসেমিয়া হতে পারে। হ্যাঁ, ইনফেকশন সেপসিস এভাবেই বলবা। হেমোরেজ বলবা সিভিয়ার হেমোরেজ, শক, ইনফেকশন সেপসিস। আরেকটা হতে পারে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনজুরি, ইনক্লুডিং কি কি হতে পারে, ইউটেরাইন পারফোরেশন হতে পারে, সাথে আবার যদি একটোপিক প্রেগন্যান্সি রাপ্চার একটোপিক নিয়ে আসতে পারে। আর ইনডিউসড অ্যাবর্শনে ইভেন তোমার কাছে বাওয়েল ইনজুরি নিয়েও চলে আসতে পারে। ইনডিউসড অ্যাবর্শন করার সময় দেখা যায় যে অনেক সময় তারা ইউটেরাস পারফোরেট করে বাওয়েল পারফোরেশন, বাওয়েল একদম ভ্যাজানা দিয়ে বাওয়েল হয়ে আসে, বের হয়ে আসে, এরকম কেসও আমরা অনেক পেয়েছি। হ্যাঁ, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন গুলো খুব ভালো করে মনে রাখবা। হেমোরেজ, শক, ইনফেকশন সেপসিস, ইন্ট্রা সেপসিস থেকে সেপসিসের আরো যত কমপ্লিকেশন আছে এআরডিএস এগুলো তো আলাদা আছেই তোমার সেপটিক অ্যাবর্শনে। এছাড়া আর কি হতে পারে, ইউটেরাইন পারফোরেশন এবং রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। রাপচার্ড আর অ্যাবর্শনে আর বলবা না, রাপচারটা এটা তোমার মাথায় রাখবা, মনে রাখবা ইউটেরাইন পারফোরেশন, বাওয়েল ইনজুরি ভাবে মনে রাখবা। এরপরে আমি কি করলাম, আমি যখন পেশেন্ট আসবে তোমার কাছে এভাবে পেশেন্টের যে হিস্ট্রি নিলা, হিস্ট্রি নেওয়ার পরে পেশেন্টকে হিস্ট্রি কিভাবে নিবা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিস্ট্রিতে আমরা প্রথমেই জিজ্ঞেস করব যে পেশেন্টের এলএমপিটা জিজ্ঞেস করব। কেন জিজ্ঞেস করব, তার গেস্টেশনাল এজটা অ্যাসেস করার জন্য, কতদিনের অ্যামেনোরিয়া তার। হ্যাঁ, এলএমপিটা সবসময় এলএমপিটা প্রথমে জিজ্ঞেস করব। তবে ব্লিডিং যেহেতু থাকবে, জিজ্ঞেস করতে হবে যে অ্যামাউন্ট কতক্ষণ থেকে ব্লিডিংটা হচ্ছে এবং ডিউরেশন and amount of bleeding is very important. সাথে অ্যাসোসিয়েটেড সিমটম গুলো আছে কিনা, লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, এটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা এটা ইনকমপ্লিট বা ইনএভিটেবল অ্যাবর্শন কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কোনো এক্সপালশন, পেশেন্ট কোনো হিস্ট্রি দেয় কিনা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আপনার রক্তের সাথে কোনো মাংসের চাকা গিয়েছে কিনা। হ্যাঁ, এক্সপালশন অফ প্রোডাক্ট অফ কনসেপশনের কোনো হিস্ট্রি দেয় কিনা। তারপরে অ্যাবডোমিনাল পেইনের সাথে শোল্ডার পেইন আছে কিনা এটা জিজ্ঞেস করবা। কেন শোল্ডার পেইন, যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল হেমোরেজ থাকে রাপচার্ড একটোপিক থেকে হোক বা ইউটেরাইন পারফোরেশন থেকে হোক, যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল কালেকশন থাকে তাহলে কি হয়, আমার ডায়াফ্রাম ইরিটেশন হয়, ডায়াফ্রাম ইরিটেশনের জন্য আমার শোল্ডার টিপ পেইন হয়। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবা, এটা জিজ্ঞেস করতে হবে পেশেন্টকে যে আপনার পেটে ব্যথা আছে কিনা বা ঘাড়ে এখানে ব্যথা হচ্ছে কিনা, এটা জিজ্ঞেস করবা। হ্যাঁ, আর জিজ্ঞেস করতে হবে যদি ইনডিউসড অ্যাবর্শনের হিস্ট্রি থাকে তাহলে সে কোথায় গেছিল বা কিভাবে ইনসিডেন্সটা হয়েছে এই সম্পর্কে একটা শর্ট হিস্ট্রি নিবা। এরপরে আমি কি করব, পেশেন্টকে জেনারেল এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশন আমরা ভাইটাল সাইন্স দেখবো। হ্যাঁ, পালস, টেম্পারেচার, রেসপিরেশন, ব্লাড প্রেশার সবকিছু দেখলাম। তারপরে পেশেন্ট একটা জেনারেল হেলথ, নিউট্রিশনাল স্ট্যাটাস, যে তার ম্যাল নারিশড কিনা। পেশেন্ট নিউট্রিশনাল স্ট্যাটাসটা খুব ইম্পর্টেন্ট। যদি পেশেন্ট খুবই ম্যাল নারিশ থাকে, হ্যাঁ, তাহলে পেশেন্ট এই যে ডিজিজের যে বার্ডেন, এই ডিজিজ বার্ডেন কত কম কোপ করতে পারবে। হ্যাঁ, যদি হেলথ স্ট্যাটাস ভালো থাকে এই হেমোরেজটা কোপ করার অ্যাবিলিটিটা তার আরো বেশি থাকবে। এই জন্য তুমি জেনারেল হেলথ স্ট্যাটাস দেখবো, ভাইটাল সায়েন্স দেখবো। তারপরে কি করব, আমি এক্সামিন করব, লাংস দেখবো। হ্যাঁ, তো বোথ লাংস আমি অস্কালটেশন করব, করে কি দেখবো যে কোনো লাংসে কোনো ক্যাপিটেশন আছে কিনা, বা অন্য কোনো লাংস এর কেমন ক্লিয়ার কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হার্টে দেখবা কোনো মারমার বা আদার্স কিছু আছে কিনা। এরপরে অ্যাবডোমেনে চলে যাব। হ্যাঁ, হার্ট লাং দেখলাম, অ্যাবডোমেনটা কেমন, ডিস্টেন্ট কিনা, টেন্ডার কিনা, খুব ইম্পর্টেন্ট এগুলো ফাইন্ডিংস গুলো। হ্যাঁ, তারপরে এরপরে চলে যাব আমরা এক্সট্রিমিটিস এ দেখবো। হ্যাঁ, আর অস্কালটে মাস্ট অ্যাবডোমেনে অস্কালটেশন করবা, বাউল সাউন্ড আছে কিনা। হ্যাঁ, এরপর এবং যখন আমি অ্যাবডোমেন প্যালপেশন করব তখন রিবাউন্ড টেন্ডারনেস কি সার্জারিতে পড়ছো না তোমরা, অ্যাপেন্ডিসাইটিসে রিবাউন্ড টেন্ডারনেস এগুলো তো থাকে। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। রিবাউন্ড টেন্ডারনেস সম্পর্কে জানো তো? জি ম্যাম, জানো? অ্যাপেন্ডিক্স এ পড়ানোর সময় সাবজেক্টে পড়িয়েছিলেন।
করেছো, হ্যাঁ রিবাউন্ড টেন, এখানেও রিবাউন্ডে যেখানে এটা তো ইন্ট্রা একটা ইয়ে, যদি কোনো প্যাথোলজি তার থাকে, বাউল পারফোরেশন অথবা ইউটেরাইন পারফোরেশন থাকে, তাহলে এসব ক্ষেত্রে আমাদের রিবাউন্ড টেন্ডারনেস থাকতে পারে। হ্যাঁ, এই জন্য এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে থরো একটা আমরা জেনারেল এক্সামিনেশন, হেড টু টো একটা জেনারেল এক্সামিনেশন, সাথে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম। আর পেশেন্ট যেহেতু যদি কমপ্লিকেশন নিয়ে আসে, আমরা ইউরিন একটা ক্যাথেটার করে দিব, একটা চ্যানেল ওপেনার ক্যাথেটার করে দিব। ইউরিন আউটপুটটাও কিন্তু আমাদের পরবর্তীতে দেখতে হবে, তার আউটপুট কেমন। হ্যাঁ, এরপরে আমরা কি করলাম, এই অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম। এখন আমি আরো নিচে যাই, পেলভিক এক্সামিনেশন করবো। হ্যাঁ, পেলভিক এক্সামিনেশনের প্রথমেই আমি আইডিয়াল, আসলে আমাদের এখানে অনেক ইকুইপ হাইলি ইকুইপড না, আমরা করি না, কিন্তু আইডিয়াল হচ্ছে প্রথমেই আমাকে একটা স্পেকুলাম এক্সামিনেশন করতে হবে। তাই দেখে নিতে হবে যে কেমন, হ্যাঁ অসটা কি আছে, বা ওখানকার ইন্সপেকশন কেমন, আমার সার্ভিক্স ভ্যাজাইনা, এটা স্পেকুলাম এক্সামিনেশন করবো। হ্যাঁ, কোনো ভিজিবল কোনো প্রোডাক্ট অফ কনসেপশন আমি দেখতে পাই কিনা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, বা ফাউল স্মেলিং কোনো ডিসচার্জ আছে কিনা। তাহলে স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা কি কি দেখতে পারবো, একটা হচ্ছে কোনো ভিজিবল প্রোডাক্ট অফ কনসেপশন, আমি সার্ভাইকাল অস থেকে আমরা কোনো দেখতে পাচ্ছি, প্রোট্রুটেড হয়ে আছে এরকম দেখতে পাচ্ছি কিনা, বা ভ্যাজাইনাতেও আছে কিনা। হ্যাঁ, এক, আরেকটা হচ্ছে অসটা ওপেন না ক্লোজ, এটাও তুমি দেখতে পাবা। ফাউল স্মেলিং কোনো ডিসচার্জ আছে কিনা। তারপরে এরপরে হচ্ছে আমার সার্ভিক্স আরো কি আমি দেখতে পাবো, আমার সার্ভিক্স এই ভ্যাজিনাল ব্লিডিং এর কারণ তো কোনো ট্রমাও থেকেও হতে পারে, তার সার্ভাইকাল টিয়ার এগুলো আছে কিনা। হ্যাঁ, ভ্যাজিনাল টিয়ার, ধরো সে বাইরে ইনডিউসড অ্যাবর্শন করে আসছে, তো আমাকে তখন খুব ইম্পর্টেন্ট ভ্যাজিনাল টিয়ার বা সার্ভাইকাল টিয়ারটাকে অ্যাসেস করার জন্য। যখন আমি স্পেকুলাম দিয়ে সবকিছু দেখে নিলাম, এই চারটা পয়েন্ট অবশ্যই বলবা। হ্যাঁ, স্পেকুলাম এক্সামিনেশনে কি কি দেখবা, একটা হচ্ছে আমি ভিজিবল কোনো প্রোডাক্ট অফ কনসেপশন দেখতে পাই কিনা, একটা ফাউল স্মেলিং ডিসচার্জ আছে কিনা, সার্ভাইকাল অসটা ওপেন না ক্লোজ, তারপরে হচ্ছে কোনো ল্যাসারেশন ভ্যাজাইনাল বা সার্ভাইকাল কোনো ল্যাসারেশন বা ট্রমা আছে কিনা। এরপরে আমি কিসে চলে যাব, বাই ম্যানুয়াল এক্সামিনেশনে চলে যাব। প্রতিটা জিনিস সিকোয়েন্স দেখো, আমি পুরো হেড টু টো ফিজিক্যাল জেনারেল এক্সামিনেশন করলাম, তারপরে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম, এখন পেলভিক এক্সামিনেশনে প্রথমে পারস্পেকুলাম এক্সামিনেশন করলাম, এখন আমি বাই ম্যানুয়াল এক্সামিনেশন করছি। হ্যাঁ, প্রথম বাই ম্যানুয়ালে ফার্স্টে কি দেখবো, আমরা সাইজ অফ দ্য ইউটারাস দেখবো। হ্যাঁ, যে সে আমরা হিস্ট্রিতে এলএমপি নিয়েছি, আমাদের সাইজ অফ দ্য ইউটারাসটা এলএমপির সাথে করেসপন্ড করে কিনা। হ্যাঁ, এটা অ্যাসেস করলাম, ইউটারাইন সাইজ। এরপরে দুই পাশে অ্যাডনেক্সা, আমরা দুই দুই অ্যাডনেক্সা দেখবো যে কোনো আমাদের প্যালপেবল কোনো লাম্প, সিস্টিক কোনো স্ট্রাকচার ফিল করি কিনা। হ্যাঁ, এনিমা ম্যাস। তারপরে এরপরে সার্ভাইকাল কি দেখবো, সার্ভাইকাল এক্সাইটেশন টেস্টটা, সার্ভিক্সটাকে কি করব, টাচ করব এবং একটু প্রেসার দিব এবং একটু মুভমেন্ট করব, করে দেখবো যে পেশেন্টের মুখের দিকে তাকাবো যখন সার্ভাইকাল এক্সাইটেশন টেস্টটা করবো, যে পেশেন্ট পেইন ফিল করে কিনা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি দেখবো, আমরা একবার তো স্পেকুলামে দেখলাম অস ওপেন না ক্লোজ, আরেকবার আমি আমার ফিঙ্গার দিয়ে ফিল করলাম অস ওপেন না ক্লোজ। হ্যাঁ, সবসময় স্পেকুলাম এক্সামিনেশন ছাড়া বাই ম্যানুয়ালে যাবা না, সিরিয়াল হয়, এটা হচ্ছে একটা সিরিয়াল। এরপরে কি হবে, পেশেন্টকে আমরা অল্প কিছু ইনভেস্টিগেশন একদম করব, পেশেন্টের কি কি লাগবে, খুব বেসলাইন কিছু ইনভেস্টিগেশন। হ্যাঁ, একটা হচ্ছে সিবিস কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, তার কি কমপ্লিট ব্লাড কাউন্ট কেন করবা, একটা হচ্ছে তার একটা ওভারঅল একটা তুমি পিকচার পাবা, কি তার হিমোগ্লোবিন স্ট্যাটাস কেমন আছে, অ্যানিমিক কিনা পেশেন্ট, অ্যানিমিক থাকলে তার ডিগ্রি অফ অ্যানিমিয়া। হ্যাঁ, আমরা কি করব, ওখানে হিমোগ্লোবিন স্ট্যাটাস দেখবো টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ অ্যানিমিয়া। এছাড়া আর কি আছে, আর কি ব্লাড গ্রুপ, এবং আর কোনো ইনফেকশনের ফিচার্স আছে কিনা, নিউট্রোফিলিয়া, লিউকোসাইটোসিস, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস এগুলো আছে কিনা। হ্যাঁ, এটা দেখলাম। তারপরে প্লেটলেট কাউন্টটা, মিসড অ্যাবর্শনে কি হয়, অনেক সময় ওল্ড মিসড অ্যাবর্শনে কি হয়, আমার ওই থ্রোম্বোপ্লাস্টিন অ্যাবজর্পশন হয়ে, সিস্টেমিক অ্যাবজর্পশন হয়ে কি হয়, আমার কোয়াগুলোপ্যাথি হয়, সেখানে দেখা যায় প্লেটলেট কাউন্ট কমে আসে। তাহলে আমি কি তিনটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পাচ্ছি, একটা হচ্ছে ডিগ্রি অফ অ্যানিমিয়া পাচ্ছি বাই অ্যাসেসিং হিমোগ্লোবিন স্ট্যাটাস, তারপরে কোনো ইনফেকশনের ফিচার আছে কিনা, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, আর কোনো কোয়াগুলোপ্যাথির জন্য প্লেটলেট কাউন্টটা দেখলাম, যে মিসড অ্যাবর্শনে সাধারণত দেখা যায় কোয়াগুলোপ্যাথির ফিচার ওল্ড মিসডে আসতে পারে। এরপরে কি করবা, ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং করব। যে এইসব পেশেন্ট যখন ভ্যাজানাল ব্লিডিং নিয়ে আসে, তোমার অবশ্যই তার ব্লাড গ্রুপ জানতে হবে, এবং ব্লাড
ব্লাডের জন্য পেশেন্টকে বলতে হবে। কেন? কারণ সাধারণত দেখা যায় যে এগুলো যে পেশেন্টের প্রিভিয়াসলি আমাদের দেশের মানুষদের রিজার্ভ কম থাকে। দেখা যায় তারা যে ব্লিডিংটা নিয়ে আসে এই ব্লিডিং এ পেশেন্ট অনেক ডেটোরিয়েট করে যায়। ইউজুয়ালি পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশন লাগে। এই জন্য আমরা ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং করবো। হ্যাঁ, এছাড়া আর আর কি করবা তোমার নিজের প্রোটেকশনের জন্য? হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং HBsAg করতে পারো। আর আরেকটা যেটা আমি করব সেটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশন কিন্তু খুব বেশি না, এখানে আমরা খুব অল্প একটা সিবিসি করব, ব্লাড গ্রুপিং আর এইচ টাইপিং, একটা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন করলাম, আর হচ্ছে আমার ইনফেকশন প্রিভেনশনের জন্য আমি একটা হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করলাম। হ্যাঁ, HBsAg। আচ্ছা, এখন পেশেন্ট যখন তোমার কাছে শকে আসবে, হ্যাঁ, পেশেন্ট যদি শকে আসে, পেশেন্টকে তুমি এই যে এতক্ষণ আমি যে পয়েন্ট গুলো বললাম এগুলো কিন্তু খুব র্যাপিড আমরা করে ফেলতেছি। পেশেন্টকে যখন আসবে, পেশেন্ট যদি শকে আসে তখন কিন্তু আমি আগে এক্সামিন করব না। আগে কি করব? পেশেন্ট শকে আসলে পেশেন্টকে আগে দুইটা চ্যানেল ওপেন করব, হ্যাঁ, ডবল চ্যানেল ওপেন করব, আর ক্যাথেটার করে দিব। করে দিয়ে আমি এই যে হিস্ট্রি নিচ্ছি, আমি ফিজিক্যাল এক্সামিনেশন সব সিরিয়ালি করলাম, ইনভেস্টিগেশন পাঠালাম। এখন চ্যানেল আমার ওপেন হয়ে গেছে আগেই, যদি পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে আসে। আর যদি সেটেল পেশেন্ট থাকে তাহলে তুমি সিরিয়ালি যেভাবে বললাম এভাবে তুমি প্রসিড করলা। পেশেন্ট যদি শকে চলে আসে, পেশেন্টের শকের স্ট্যাটাস দেখবা যে পেশেন্ট ম্যানেজমেন্ট অফ শক আমরা করবো। হ্যাঁ, পেশেন্টকে কিভাবে আমরা শকের ম্যানেজমেন্ট করব? পেশেন্টকে কি করতে হবে? ওয়ার্ম রাখতে হবে। হ্যাঁ, পেশেন্ট সাধারণত দেখা যায় ব্লাড লস যখন শকে চলে যায়, পেশেন্ট কুল এক্সট্রিমিটি থাকে, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দিব, দিয়ে পেশেন্টকে আমরা কি করব? ওয়ার্ম রাখবো। তারপরে কি করব? লেগ এন্ড, যেটা লেগটাকে আমরা একটু রেইজ করে দিব, যাতে সার্কুলেশনটা আমাকে ব্রেইন এবং হার্টের সার্কুলেশনটাকে আমাকে মেইন ভাইটাল অর্গান দুটার সার্কুলেশন ভালো রাখতে হবে। আমি লেগ এন্ডটাকে রেইজ করে দিব, হ্যাঁ, আর হেডটাকে একটু লোয়ার করে দিব। আচ্ছা, তারপরে কি দেখবো? এয়ারওয়ে, পেশেন্টের এয়ারওয়ে যেন ক্লিয়ার থাকে, ওপেন এন্ড ক্লিয়ার থাকে সেটা দেখবো। পেশেন্টকে একটা সাইড, এটা হচ্ছে তোমার যদি পেশেন্ট শকে আসে, পেশেন্টকে যে কোনো ওয়ান সাইড তুমি পেশেন্টকে করবো। আমি পেশেন্ট ওয়ান সাইড হয়ে থাকবে টু প্রোটেক্ট দ্য এয়ারওয়ে, হ্যাঁ, যাতে করে অ্যাসপিরেশন, কোনো ভমিটাস বা সিক্রেশন যদি মুখে জমে ওরাল ক্যাভিটিতে, সেটা যেন অ্যাসপিরেট না হয়ে যায়। পেশেন্টকে ল্যাটারাল পজিশনে রাখবো আমি। হ্যাঁ, এবং পেশেন্টকে নাথিং বাই মাউথ। আর অক্সিজেন দিব ইউজুয়ালি 6 to 8 লিটার পার মিনিট করে আমরা একটা ন্যাজাল ক্যানুলা বা মাস্ক দিয়ে দিব। আর কি করব? ফ্লুইড ভলিউম, রেস্টোর দ্য ফ্লুইড ভলিউম। তো প্রথম কথা হচ্ছে যে ব্লাড ফর ব্লাড, আমার যখন ব্লাড লস হবে আমাকে ব্লাডই লাগবে। তো যতক্ষণ তোমার হাতে ব্লাড এসে না পৌঁছবে আমরা কি করব? আমাদের যে ক্রিস্টালয়েড সলিউশন, নর্মাল যে আমাদের ডেঞ্জার ল্যাকটেট সলিউশন আছে বা ডিএনএস আছে, এগুলো দিয়ে আমরা, বা প্লাজমা সল আছে, এগুলো দিয়ে আমরা ভলিউম রেস্টোর করার চেষ্টা করব। হ্যাঁ, আনটিল ব্লাড ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, তাহলে কি কি করলাম? আমরা পেশেন্টকে ওয়ার্ম রাখলাম, কিপ দ্য পেশেন্ট ওয়ার্ম বাই ইউজিং ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। সাধারণত ওই সে গরম শেক টেক ওগুলো দেওয়ার চেয়ে ওয়ার্ম ব্ল্যাঙ্কেটই বেটার। হ্যাঁ, ওগুলোতে বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। লেগ লেগ এন্ডকে আমরা রেইজ করব, হেডটাকে একটু লোয়ার করব, এয়ারওয়ে ওপেন রাখবো, পেশেন্টকে ল্যাটারাল করে লেফট, যে কোনো ল্যাটারাল পজিশনে পেশেন্ট শুড বি লাই ইন এ ল্যাটারাল পজিশন, এন্ড একটু হেডটা একটু এক্সটেন্ডেড করে রাখবো, হ্যাঁ, যাতে করে সিক্রেশন গুলো এয়ারওয়েতে না চলে যায়। নাথিং বাই মাউথ থাকবে, অক্সিজেন থাকবে, ফ্লুইড থাকবে। ঠিক আছে, ফ্লুইড রেস্টোর। সাধারণত দেখা যায় 3 লিটার ফ্লুইড তোমার লাগবে এই করার জন্য, যে ভলিউমটা লস করছে এটাকে গেইন করার জন্য। ইউজুয়ালি ওটা অত ডিপে তোমাকে যেতে হবে না, তুমি আইভি ফ্লুইড দিবা, রিনজাস ল্যাকটেট সলিউশন বা এনি হাইপারটনিক ডিএনএস অথবা নর্মাল স্যালাইন যেটা থাকবে সেটা দিবা। দিয়ে পেশেন্টকে কি করতে হবে? মনিটর ক্লোজলি করতে হবে, এবং সাথে সাথে কি করতে হবে? যদি পেশেন্ট ইনকমপ্লিট বা ইনএভিটেবল অ্যাবর্শন নিয়ে আসে, আমরা কি করব? ইউটেরাইন ইভাকুয়েশনের জন্য আমরা তখন করব, আমরা প্রিপারেশন শুরু করব। ব্লাড অ্যাভেলেবল হলেই আমরা ইয়েতে চলে যাব, ইন্টারভেনশনে চলে যাব। এছাড়া আরো কি কি তুমি করবা? যেহেতু পেশেন্ট ইনফেকশন হ্যান্ডেলিং হবে, পেশেন্টের ইনফেকশন, আমরা আগেই আমরা বলছিলাম কি দেবো? অ্যান্টিবায়োটিক দিব। হ্যাঁ, এরপরে আমরা ইউট্রাইন ইভাকুয়েশনে যখন যাব
তখন আমরা কি করব ইউটেরাইন ইভাকুয়েশনে? আমরা সাধারণত এখন আগে যেমন কি করা হতো, ক্যানুলা ইয়ে করতো, শার্প কিউরেট দিয়ে তোমার ইউটেরাসের কিউরেটেজ করা হতো, স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে প্রোডাক্ট এনে কিউরেট করা হতো। কিন্তু এখন এটা অনেক বেশি এই সেক্টরটা ডেভেলপ করেছে। আমরা এখন কি করি, এমভিএ, ম্যানুয়াল ভ্যাকাম, খুব ইম্পর্টেন্ট, এই ভাষাটা তোমাদেরকে জানতে হবে। ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশন, এমভিএ সিরিঞ্জ এবং ক্যানুলা, এগুলোতে অনেক সাইড ইফেক্ট কম, এগুলোতে লেস চান্স অফ পারফোরেশন, ইজি ডাইলেটেশন, খুব ভালোভাবে এতে তিনটা সাইজের, চারটে সাইজের ক্যানুলা থাকে। গ্রাজুয়ালি এই ক্যানুলা গুলো দিয়ে আমরা যদি অস ক্লোজ থাকে আমরা ডাইলেটেশনও করে নিতে পারি, আর যদি অস ওপেন থাকে তাহলে তো আর লাগলো না। এগুলো কি হয়, এই ইয়েগুলো যে সিরিঞ্জ গুলো থাকে এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাসপিরেশন সিরিঞ্জ। এটাই হচ্ছে আমার ভ্যাকুয়ামের কাজ করবে। আমি 60 সিসি থাকে ক্যাপাসিটি এই সিরিঞ্জ গুলো, হ্যাঁ। এগুলো দিয়ে আমরা খুব সহজেই আমরা ইউটেরাইন কন্টেন্ট আমরা অ্যাসপিরেট করে ফেলতে পারি, হ্যাঁ। এবং এটা খুব সেফ প্রসিডিউর, ইউটেরাইন ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশন, ঠিক আছে, এমভিএ। ইউটেরাইন ইভাকুয়েশন কিভাবে করবা? বাই ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশন, এটা মনে রাখবা, হ্যাঁ। জিজ্ঞেস করতে পারে যে কিউরেট কি করব? না, ইউজুয়ালি আমাদের কিউরেট করার কোনো দরকার নেই। যদি যে প্রসিডিউরটা করবে ডক্টর যদি মনে করে যে কিউরেটের দরকার আছে তবেই করবে, তবে ইউজুয়ালি ইউটেরাইন কিউরেটেজ দরকার নাই, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবা যে ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশনে আমার কিউরেটেজের প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমরা, তাহলে আমরা ইউটেরাইন ইভাকুয়েশনও করে ফেললাম, হ্যাঁ। এখন পেশেন্টকে অ্যান্টিবায়োটিকও দিয়েছো তোমরা, ইভাকুয়েশন অফ ইউটেরাস করেছো। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, আমরা ইভাকুয়েশন অফ ইউটেরাসের সাথে আমরা কি করি, একটা কিছু ড্রাগও আমরা ইউজ করি, হ্যাঁ। যদি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আনকমপ্লিকেটেড কেস, সেগুলোতে আমরা একটু ড্রাগ ইউজ, মিজোপ্রোস্টল ইউজ করি আমরা, হ্যাঁ। মিজোপ্রোস্টলটা কিভাবে আমরা দেই, সেখানে আমরা মিজোপ্রোস্টলটা যদি আনকমপ্লিকেটেড কেস হয়, কমপ্লিকেটেড কেসগুলোতে কিন্তু আমরা ইউটেরাইন ইভাকুয়েশন করে সঙ্গে সঙ্গে আউট করে ফেলি। আর মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে সাধারণত আমরা মিজোপ্রোস্টলটা বেশি ইউজ করি, কিন্তু কমপ্লিট অ্যাবর্শনেও ইউজ করা যায়, তবে বেশি ইউজ করি আমরা মিজোপ্রোস্টল। এখানে আমাদের কিছু ইয়ে আছে, ডোজ আছে, হ্যাঁ। সেটা যদি আমি ইনকমপ্লিট অ্যাবর্শনের জন্য করি, সাধারণত যদি লেস দেন 12 উইকস সাইজের ইয়ে আসে তোমার কাছে, ইউট্রাসিন সাইজ যদি লেস দেন 12 উইকস থাকে, তুমি যদি ওরালি দাও 600 একটা ট্যাবলেট, এটা মনে রাখবা, এগুলো কিন্তু জিজ্ঞেস করে, এক একটা ট্যাবলেট হচ্ছে 200 মাইক্রোগ্রাম থাকে মিজোপ্রোস্টল, হ্যাঁ। তো আমি 600 ওরালি যদি আমি দেই 600 মাইক্রোগ্রাম ট্যাবলেট দিব, হ্যাঁ, একবারই দিব। আর যদি আমি সাবলিঙ্গুয়ালি দেই, এটা কিন্তু ইনকমপ্লিট অ্যাবর্শনের ডোজ বলছি আমি, হ্যাঁ। আর যদি আমি সাবলিঙ্গুয়ালি দেই তাহলে 400 মাইক্রোগ্রাম, 400 মাইক্রোগ্রাম দিব, 2 ট্যাবলেট, হ্যাঁ, সাবলিঙ্গুয়ালি দিব। এবং সাধারণত দেখা যায় 30 মিনিটস পরে তুমি ওটা যতটুকু অ্যাবজর্ব হয়ে যাবে, বাকিটুকু সে সোয়ালো করে ফেলবে পানি দিয়ে, রিমেইনিং পিলটা আর কি। তাহলে ইনকমপ্লিট অ্যাবর্শনে আমার মাত্র সিঙ্গেল ডোজ দেই আমরা, সেটা কি দেই, 600 মাইক্রোগ্রাম, মানে 3 ট্যাবলেট মিজোপ্রোস্টল, এটা আমরা দেই ওরালি। আর যদি আমি সাবলিঙ্গুয়ালি দেই তাহলে দেব 200 মাইক্রোগ্রাম, হ্যাঁ। আর যদি মিসড অ্যাবর্শন হয় তাহলে আমরা দিব হচ্ছে ভ্যাজাইনালি আর সাবলিঙ্গুয়ালি, হ্যাঁ। ভ্যাজাইনালি দিব একটু বেশি, 4টা ট্যাবলেট মানে 800 মাইক্রোগ্রাম। আর যদি সাবলিঙ্গুয়ালি দেই তাহলে 3 ট্যাবলেট, 3 তাহলে হচ্ছে 600 মাইক্রোগ্রাম। যদি প্রয়োজন হয় সাবলিঙ্গুয়ালি যদি তোমার 600 এ না হয়, তাহলে তুমি 3 আওয়ার্স অ্যাপার্টে আরো 2টা অ্যাডিশনাল ডোজ দিতে পারো, হ্যাঁ। এটা হচ্ছে আমার হচ্ছে ড্রাগ, এটা হচ্ছে পোস্ট অ্যাবর্শনের ড্রাগ ম্যানেজমেন্ট, আমি মিজোপ্রোস্টল দিয়েও ম্যানেজ করতে পারি, ঠিক আছে। এটা একটু জানবা, বইতে কিন্তু সব আছে, ডোজ গুলো একটু লিখে রাখো, দরকার হলে এই ডোজ গুলো তোমাদের পরীক্ষার সময় খোঁজাখুঁজি করতে হবে না, এটা একদম রিকমেন্ডেড বই থেকে নেওয়া। যে যদি লেস দেন 12 উইকস ইউটেরাইন সাইজ হয় ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা 2টা রুটে দিব, ওরাল এবং হয় ওরাল না হলে সাবলিঙ্গুয়াল। ওরাল দিলে দিব আমরা 600 মাইক্রোগ্রাম, আর সাবলিঙ্গুয়াল দিলে দিব 400 মাইক্রোগ্রাম। আর যদি মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে কি করব, মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে ভ্যাজাইনালি দিব অথবা সাবলিঙ্গুয়ালি দিব,
ভ্যাজাইনালি দিলে দিব 800 মাইক্রোগ্রাম মানে 4 ট্যাবলেট। আর যদি সাবলিঙ্গুয়ালি দেই তাহলে দিব 600 মাইক্রোগ্রাম। ওখানে 600 400, এখানে 800 600, দেখো মনে রাখো। এবং যদি সেটাতেও না হয় আমি আরো অ্যাডিশনাল 2 ডোজ সাবলিঙ্গুয়ালি মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে দিতে চাই। সাধারণত মিসড অ্যাবর্শনে একটু রেসপন্স কম হয়, এই জন্য ডোজ অনেক সময় বেশি লাগে। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট অ্যাবর্শন ড্রাগ। হ্যাঁ, একটা ইউটেরাইন ইভাকুয়েশন আমরা বললাম, আর একটা হচ্ছে ড্রাগ ম্যানেজমেন্ট বললাম। হ্যাঁ, মেডিকেশন ফর পোস্ট অ্যাবর্শন কেয়ার আমি বললাম। এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে মিজোপ্রোস্টলের সুবিধাটা কি। হ্যাঁ, এটা একটু জানা জেনে থাকা ভালো। অনেক সুবিধা। কি সুবিধা দেখো, এটা সেলফ অ্যাডমিনিস্ট্রেশন, ইজি অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? পেশেন্ট নিজেই অ্যাডমিনিস্ট্রেট করতে হবে। পেশেন্টকে তোমার হাতে দিলে তুমি পেশেন্ট নিজেই সাবলিঙ্গুয়ালি নিতে পারবে। হ্যাঁ? এটা বলতো ইজি অ্যাডমিনিস্ট্রেশন, এটাই বলবা। হ্যাঁ, তারপরে কোনো নো ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড। হ্যাঁ, কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করার প্রয়োজন হচ্ছে না। তারপরে আরো কি আছে, এটা আমি চাইলে রিমোট হেলথ কেয়ার ফ্যাসিলিটি গুলো, আমার কোনো স্পেশাল হেলথ কেয়ার লাগবে না এটাতে। হ্যাঁ, তাহলে একটা ইজি অ্যাডমিনিস্ট্রেশন, নো ইনস্ট্রুমেন্ট রিকোয়ার্ড, ক্যান বি প্রোভাইডেড ইন দ্য রিমোটেস্ট হেলথ ফ্যাসিলিটিস। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটা কি চিপ, এক্সপেন্সিভ না, কোনো রেফ্রিজারেশনে রাখতে হয় না। ঠিক আছে। আর হচ্ছে বেশ কয়েকটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেটা পেশেন্টের জন্য ইজি হয় সেভাবে পেশেন্টকে দেওয়া যাবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার পোস্ট অ্যাবর্শন মেডিকেশন ফর পোস্ট অ্যাবর্শন কেয়ার। এরপরে কি হয়, পেশেন্টকে তুমি ম্যানেজমেন্ট করছো, পেশেন্ট এখন ভালো হয়ে গেছে, এখন পেশেন্টকে কি করতে হবে, খুবই ইম্পর্টেন্ট পোস্ট অ্যাবর্শন কাউন্সেলিং। হ্যাঁ, পোস্ট অ্যাবর্শন কাউন্সেলিং এ আমি কি করবো, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ পোস্ট অ্যাবর্শন কেয়ার। কেন? কারণ পেশেন্টের তুমি স্পেসিফিক নিডস, পেশেন্টের সাথে তুমি তখন জানবা যে পেশেন্ট যে কেন পেশেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সিতে কেন গেছে, সে হয়তো বা কন্ট্রাসেপশন ঠিক মতন সে কোনো ইয়ে করে না, কন্ট্রাসেপশন ইউজ করে না, আনপ্রোটেক্টেড সেই কয়টাস, কিন্তু তার সে কিন্তু সে প্রেগনেন্সি চায় না, আনপ্ল্যান্ড, সে আনডিজায়ার্ড প্রেগনেন্সি, বাট সে কন্ট্রাসেপশন ইউজ করে না। এটা গুলো জানলা, সাথে পেশেন্টের একটা সাইকোলজিক্যাল ইমোশনাল সাপোর্ট, যখন কাউন্সেলিং করবা তার একটা ইমোশনাল হবে। এখন এই কাউন্সেলিং এর সময় আমরা কি করব, পেশেন্টকে পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ, যেটা অবশ্যই এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য কি এলিমেন্টস। হ্যাঁ, কন্ট্রাসেপটিভ একটা আনওয়ান্টেড প্রেগনেন্সির জন্য সে কত হেলথ হ্যাজার্ড সে করতো, সাফার করলো, সে যাতে ফার্দার আর কোনো হেলথ হ্যাজার্ডে সে না পড়ে, আনওয়ান্টেড, আনডিজায়ার্ড, আনপ্ল্যান্ড প্রেগনেন্সি যেন তার না হয়, আমি তার একটা পেশেন্টের হিস্ট্রি সবকিছু নিয়ে আমরা একটা তার অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাসেপশনের অপশন গুলো তাকে আমরা জানাবো। হ্যাঁ, সবগুলো তার জন্য, যেগুলো হরমোনাল বলো, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বলো, যা যা আছে সবগুলো অপশন গুলো যেটা তার জন্য সুইটেবল হবে, সেই পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ অ্যাভেল করার জন্য আমরা তাকে এনকারেজ করব। হ্যাঁ, খুবই এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট অফ পোস্ট অ্যাবর্শন কেয়ার, যে পেশেন্ট অবশ্যই একটা কন্ট্রাসেপশনের ইয়েতে যাবে, কাভারেজে যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখন পেশেন্টকে তুমি কন্ট্রাসেপশনেরও অ্যাডভাইস করছো, পেশেন্ট একটা কন্ট্রাসেপশনও পেশেন্ট ইয়ে করেছেন, অ্যাভেল করেছে। হ্যাঁ, এখন তুমি পেশেন্টকে কি করবা, পেশেন্টের আদার্স কোনো রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেম আছে কিনা, পেশেন্টের আমি এটা আগে একবার তোমাদেরকে বলেছি যে কোনো রিপ্রোডাক্টিভ মানে আরটিআই, ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা, কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ আছে কিনা, তার সার্ভিক্সটা হেলদি সার্ভিক্স কিনা, তাকে আমরা সার্ভাইকাল স্ক্রিনিং এ পাঠাতে পারি। যদি যদি সার্ভাইকাল স্ক্রিনিং খারাপ থাকে সে কলপোস্কোপিতে যাবে। আদার্স তার ডায়াবেটিস বলো, হাইপার টেনশন বলো, যে কোনো আমরা একটা থরো পেশেন্টকে, যে আমরা এই কদিন পেশেন্টকে আমরা করলাম, ইভালুয়েশন করলাম, পেশেন্টকে যদি আদার যে কোনো হেলথ প্রবলেম যদি থাকে, সেটা আমাদের গাইনোকোলজিক্যাল অবস্টেট্রিক্যাল হোক বা আদার্স হোক, আমরা যদি আমাদের প্রবলেম হয় আমরা আমাদের সেট আপে তাকে ট্রিটমেন্ট দিব, আমাদের না হলে যেখানে রেফার করলে পেশেন্ট সার্ভিস পাবে, এন্ডোক্রাইন কোনো যদি তার সমস্যা থাকে, থাইরয়েড ডিসঅর্ডার থাকে, সাসপেক্ট করো, আমরা কি করব, পেশেন্টকে সেই হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে পেশেন্টকে রেফার করব। পেশেন্ট কখনোই আমাদের, একবার যখন পেশেন্ট একটা পয়েন্টে আসবে একটা তার ট্রিটমেন্টের জন্য, তাকে কখনোই আমরা ছেড়ে দিব না। এটা খুব important। এটা লিঙ্কেজ টু আদার রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস এন্ড আদার হেলথ সার্ভিস।
রিপ্রোডাক্টিভ হেলথ হতে পারে, অন্য হেলথ হতে পারে, পেশেন্টকে আমরা সেভাবে ট্রিট করবো। এরপর লাস্ট আমাদের আমাদের এই আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার, আমাদের সাথে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের একটা লিঙ্ক থাকতে হবে, তারা কিভাবে মানে তারা পেশেন্টকে রেফার করবে টারশিয়ারি লেভেলে অথবা সেকেন্ড কেয়ার সেন্টারে কিভাবে রেফারেল করবে, কোন সময় রেফারেল করবে, এটা আমরা কমিউনিটি হেলথ কেয়ারের সাথে সার্ভিস প্রোভাইডারের একটা পার্টনারশিপ থাকতে হবে। হ্যাঁ, তোমাদেরকে পোস্ট অপারেশন কেয়ারের মোটামুটি সবই কিন্তু বলা হয়ে গেছে। হেডলাইনটা খুব ভালো করে মনে রাখবা। হেডলাইনের উপরেই তোমাকে করতে হবে, পড়াটা মনে রাখতে হবে। হ্যাঁ, হেডলাইন ফার্স্ট যে 5টা কি এলিমেন্টস আছে আমাদের পোস্ট অ্যাবর্শন কেয়ারের, কি এলিমেন্টসটা আমরা খুব ভালো করে মনে রাখবো। হ্যাঁ, কি এলিমেন্টস আমি আর একবার শুধু রিপিট করতে চাই যাতে তোমরা ভুলে না যাও। একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ পোস্ট অ্যাবর্শনকে, ট্রিটমেন্ট অফ অ্যাবর্শন, এক টাইপ অফ অ্যাবর্শন and abortion related complication that are potentially life threatening। তারপরে কাউন্সেলিং পেশেন্টকে, হ্যাঁ, এরপরে কন্ট্রাসেপটিভ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, রিপ্রোডাক্টিভ অ্যান্ড আদার হেলথ সার্ভিস, আর কমিউনিটি অ্যান্ড সার্ভিস প্রোভাইডার পার্টনারশিপ। এই 5টা পয়েন্ট। হ্যাঁ, এই 5টা পয়েন্টের উপরেই তোমাদের থাকবে, পড়াটা 5টা পয়েন্টের উপরে পড়বা, তাহলে পুরাটাই তোমার গ্রিপে চলে আসবে। আরেকটা জিনিস, হেমোরেজ হলে কি করে অ্যাসেস করবা যে তোমার হেমোরেজ খুবই, পেশেন্টকে ধরো তুমি করছো, প্রসিডিউর করছো, ওকে সার্ভিস করছো, ইন্টারভেনশন করছো, ইভাকুয়েশন করছো, এরপরে পেশেন্টের অনেক হেমোরেজ হচ্ছে, কি করে অ্যাসেস করবা পেশেন্টের যে অনেক হেমোরেজ হচ্ছে? পেশেন্টকে যদি তুমি পেশেন্টকে প্যাড ইউজ করবে, হ্যাঁ, প্যাড যদি তোমার প্রতি এভরি 30 মিনিটসে যদি পেশেন্টের তোমার প্যাড সোক, 2টা প্যাড সোক হয়, হ্যাঁ, পার আওয়ারে 2টা প্যাড সোক, 30 মিনিটস না, পার আওয়ারে যদি 2টা প্যাড সোক হয়ে যায়, এরকম যদি পরপর 2 ঘন্টা এরকম দেখো, তাহলে মনে করবা হেভি ব্লিডিং। তখন আমরা সেই পেশেন্টকে কি করব, এবং পেশেন্ট যদি একটু ডিজি ফিল করে, একটু উইক ফিল করে সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে মনে করবা যে হেভি ব্লিডিং হচ্ছে, তখন আমরা ওই পেশেন্টকে হেভি ব্লিডিং কেন হচ্ছে সর্ট আউট করব। হ্যাঁ, তারপরে কিছু পেশেন্টের ইয়েগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, সাইন সিমটমস ইনফেকশনের, যেমন তোমার কাছে পেশেন্ট ফিভার অর উইথ চিলস নিয়েও আসতে পারে, আবার কি হতে পারে তোমার হাইপোথার্মিয়া নিয়েও আসতে পারে। যদি শুধু ইনফেকশন যে শুধু ফিভার নিয়ে আসে তা কিন্তু না, সেপটিক শকের 2টা রকমই হতে পারে, এটা তো তোমরা পড়ছো অলরেডি আমার ধারণা 4th ইয়ারে, যে হাইপারথার্মিয়া হতে পারে, হাইপোথার্মিয়াও হতে পারে। এগুলো একটু ভালো করে ডিটেলস একটু পড়বা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে যাব মিনিস্ট্রাল রেগুলেশন। হ্যাঁ, মিনিস্ট্রাল রেগুলেশন অনেক কষ্ট, তোমাদের একটা বড় ক্লাস করছো, তারপরে আবার এখন এই ক্লাসটা। মিনিস্ট্রাল রেগুলেশনটা কি? এটা এটা হচ্ছে মিনিস্ট্রাল রেগুলেশন হচ্ছে is a procedure that uses manual vacuum aspirator or a combination of some drug like mifepristone and misoprostol to regulate the menstrual cycle following a missed period of certain duration, whether or not the patient actually pregnant। হ্যাঁ, মানে প্রেগনেন্সি হলো কি না হলো সেটা ইম্পর্টেন্ট না, আমি হচ্ছে কি করব, এটা হচ্ছে আমাদের, এটা নট অ্যাজ এ অ্যাবর্শন, এটা আমরা কি করব, তার মিনিস্ট্রাল রেগুলেশন নামটাই কি, তার একটা মিস পিরিয়ড হয়ে গেছে, এখন তার আমি মিনিস্ট্রেশনটাকে আবার এস্টাবলিশ করব, রেগুলেট করব। হ্যাঁ, কি দিয়ে করব? একটা হচ্ছে ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেটর অথবা কিছু ড্রাগের মাধ্যমে, এখন নতুন কি আসছে, কিছু ওষুধ আসছে আমাদের। হ্যাঁ, আর মেডিকেল অ্যাবর্শন যেটাকে বলে, আমরা মেডিকেলি কিছু ড্রাগ দিয়ে অ্যাবর্শন করতে পারি। ডেফিনেশনটা ভালো করে পড়বা, যে আর এগুলো মনে রাখবা যে মিনস্ট্রুয়াল রেগুলেশনে পেশেন্ট প্রেগনেন্ট, whether patient is pregnant or not, it is not important। হ্যাঁ, আমার হচ্ছে এটা মেইন হচ্ছে আমার menstrual সাইকেলটাকে রেগুলেট করা। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা কি হবে? menstrual regulation is a procedure that uses manual vacuum aspirator or a combination of mifepristone and misoprostol to regulate the menstrual cycle following a missed period of certain duration,
whether or not she actually is pregnant. আচ্ছা, যখন আমরা এই menstrual রেগুলেশনটা যখন আমরা মেডিকেশন দিয়ে ইয়ে করি, পারফর্ম করি, তখন এটাকে বলা হয় menstrual রেগুলেশন বাই মেডিকেশন, MRM। তখন এটার নামটা হয় MRM। হ্যাঁ, যে আমি যে দুইটা ড্রাগের নাম ইউজ করলাম, এই দুইটা ড্রাগ ইউজ করা হয়, মিফেপ্রিস্টন আর হচ্ছে মিজোপ্রস্টল। তোমাদেরকে ডোজটা আমি বলে দিব, তুমি একটু পরেই বলে দিব। হ্যাঁ, এটা আসলে menstrual রেগুলেশনটা আসলে আমাদের দেশে এটা হচ্ছে 1979-এ একটা ফ্যামিলি প্ল্যানিং এর মেথড হিসেবেই এটা আমাদের সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেমের এটা এন্ট্রি করেছে। হ্যাঁ, এটা নট টার্মিনেশন অফ, এটা ঠিক টার্মিনেশন অফ প্রেগনেন্সি না, কিন্তু এটা হচ্ছে অ্যাজ এ ফ্যামিলি প্ল্যানিং মেথডস। হ্যাঁ, ব্যাকআপ ফ্যামিলি প্ল্যানিং মেথড, সেই হিসাবে এটা আসছে আমাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে। আচ্ছা, এখন তোমাকে এখন আমরা যেটা মেডিকেল যে ড্রাগ গুলো দিয়ে আমরা ইয়ে করতে পারি, মেনস্ট্রুয়াল রেগুলেশনটা করতে পারি, একটা তো ইউটেরাইন, যে আমরা এমভিএ সিরিঞ্জের কথা বলছি, একটা আমরা এমভিএ ক্যানুলা ওটা দিয়ে করতে পারি, মানে ইউটেরাইন ইভাকুয়েশনটা, অ্যাসপিরেট ওই যে সিরিঞ্জ, অ্যাসপিরেশন সিরিঞ্জ আর ক্যানুলা, এমভিএ সিরিঞ্জ যেটাকে। আর এটা করতে পারি ফার্মাকোলজিক এজেন্ট দিয়ে। এটা কি, মিফেপ্রিস্টনটা ইউজ করি আমরা, এটা একটা অ্যান্টিপ্রোজেস্টেরন। এটা কি করে, এই মিফেপ্রিস্টনটা আমরা প্রথমে ওষুধটা একটা সিঙ্গেল একটা মিফেপ্রিস্টন ওটাকে খাওয়াই দিই, ওটা কি করে অ্যান্টিপ্রোজেস্টেশন হিসাবে কাজ করে, কি করে প্রোডাক্টটাকে আমাকে এক্সপালশনে সাহায্য করে। হ্যাঁ, প্রোডাক্টটা সেপারেশন হয়ে যায় ইউটেরাইন লাইনিং থেকে। হ্যাঁ, অ্যান্টিপ্রোজেস্টেরন হিসাবে এর মিফেপ্রিস্টনটা নেওয়ার 24 to 48 আওয়ার্স এর মধ্যে আমরা 800 মাইক্রোগ্রাম মিজোপ্রোস্টল আমরা পেশেন্টকে বা ওরালি দেই। কিভাবে দেই, দুই বাক্কাল ক্যাভিটিতে, দুই পাশে বাক্কাল ক্যাভিটির দুই পাশে আমরা দুইটা দুইটা করে 4টা আমরা মিজোপ্রোস্টল দেই। এপাশে দুইটা ট্যাবলেট 400 মাইক্রোগ্রাম, 200 এর দুটো ট্যাবলেট 400, আরেকটা বাক্কাল সাইডে আমরা ওরকম 400 দিই। 30 মিনিটস রাখা হয়, হওয়ার পরে তখন যেটুকু থাকে ওটুকু পানি দিয়ে পেশেন্ট ইনজেস্ট করে ফেলে। হ্যাঁ, ইনজেকশন হয়ে যায়। তো এটা হচ্ছে ড্রাগ আমাদের, তাহলে মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সির ইয়ে হচ্ছে ড্রাগ হচ্ছে দুইটা। হ্যাঁ, মিফেপ্রিস্টন আর মিজোপ্রোস্টল। প্রথমে হবে মিফেপ্রিস্টন হচ্ছে অ্যান্টিপ্রোজেস্টেরন হিসাবে কাজ করবে। তো তোমাদেরকে একটা গ্রস মেকানিজম অ্যাকশন জানতে চাইতে পারে পরীক্ষায়। এটা মনে রাখবে, এটা অ্যান্টিপ্রোজেস্টেরন। আর মিজোপ্রোস্টলটা কি করবে, এক্সপালশন করবে, ইউট্রাইন কন্ট্রাকশন করে এই যে সেপারেশন হয়ে গেল আমার প্রোডাক্ট অফ কনসেপশনটাকে, এটাকে এক্সপালশন করে বের করবে। এটা হচ্ছে মেডিকেল এমআর আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন টাইমিংটা জানতে হবে। তুমি যখন ইউটেরাইন ইভাকুয়েশন এমভিএ দিয়ে যখন আমি এমআর করব, তখন আমার কি হবে, আমার টাইম হচ্ছে 10 to 12। হ্যাঁ, এটা হচ্ছে এমআর প্রসিডিউরটা করব 10 to 12 উইকস ফ্রম দ্য ডেট অফ এলএমপি। হ্যাঁ, ফার্স্ট ডে অফ দ্য লাস্ট এলএমপি থেকে হিসাব করে 10 to 12 উইকস। 10 উইকস পর্যন্ত সাধারণত এফভিডব্লিউ যারা থাকে ওদেরকে অ্যালাউ করা হয়, কিন্তু মোর দ্যান 10 উইকস এটা হচ্ছে ডক্টররা করবে সাধারণত। হ্যাঁ, 12 উইকস পর্যন্ত হচ্ছে তোমার এটা অ্যালাউড। আর যদি আমি মেডিকেল ইয়ে করি, টার্মিনেশন অফ প্রেগনেন্সি করি ড্রাগ দিয়ে, তাহলে 9 উইকস ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট ডে অফ দ্য লাস্ট এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ফার্স্ট ডে অফ দ্য এলএমপি। হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে মেডিকেল এমআরটা করবা হচ্ছে তোমার 9 উইকস, আর যেটা এমভিএস সিরিঞ্জ দিয়ে করতেছো সেটা হচ্ছে আপ টু 12 উইকস। এরপরে আমরা যাব, খুব বেসিক কথাগুলো মনে রাখবা। যে প্রথম মনে রাখবা যে এমআর এর ডেফিনেশন পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করবেই, এটা অনেকেই সুন্দর করে বলতে পারে না, আমি দেখেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা দুইভাবে এমআরটাকে এখন দুইভাবেই করতে পারি। একটা হচ্ছে ইউটেরাইন ইভাকুয়েশন করতেছি একটা বাই এমভিএস সিরিঞ্জ এন্ড ক্যানুলা, আরেকটা করতে পারি আমরা কি দিয়ে, ফার্মাকোলজিক এজেন্ট দিয়ে। সে দুইটার নাম বললাম, মিফেপ্রিস্টন, মিজোপ্রোস্টল। টাইমিংটা বললাম যে কত উইকস, 12 উইকস পর্যন্ত করা যায়। 10 উইকস পর্যন্ত ওই এফভিডব্লিউ রা অ্যালাউড, কিন্তু 10 উইকস এর বেশি হলে অবশ্যই ডক্টররা করবে। আর এমনি নর্মালি
10 উইকস তো ডক্টররাও করতে পারে, ডক্টরদের জন্য তো 12 উইকস পর্যন্তই অ্যালাউ। আর যদি আমি ইয়ে করি ফার্মাকোলজিক এজেন্ট দিয়ে করি তাহলে আমার 9 উইকস ফ্রম দা এলএমপি। ঠিক আছে, এটা মনে রাখবো। আচ্ছা, এখন যেটা এটা এখন একটা পেশেন্ট যখন এমআর এর জন্য আসবে, হ্যাঁ, তখন আমরা কি করব, কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। পেশেন্টের প্রাইভেসি, হ্যাঁ, পেশেন্টকে আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নিব, সবকিছু নিব, তখন আমরা পেশেন্টের প্রাইভেসিটা মেনটেন করব। হ্যাঁ, প্রাইভেসি এবং তার কনফিডেন্সিয়ালিটি। তারপরে হচ্ছে এরপরে পেশেন্টের একটা তাকে সমস্ত কিছু এমআর এর প্রসিডিউর সবকিছু জানাতে হবে। হ্যাঁ, জানানোর পরে আমরা কি করব, পেশেন্টের একটা ইনফর্ম কনসেন্ট নিব। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে পেশেন্টের যখন আমরা হিস্ট্রি সবকিছু নিব, তখন প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করবো, এটা মাস্ট। আর তার একটা ইনফর্ম কনসেন্ট নিতে হবে, ভলান্টারি, এবং তাকে সব অপশন জানাতে হবে, আমরা কিভাবে প্রসিডিউরটা করব, কি পেইন ম্যানেজমেন্ট তাকে আমরা দিব, সবকিছু আমরা তাকে ইন ডিটেলস আমরা বলে একটা তাকে সেই ইনফর্মড একটা পেপারে একটা ফরম্যাটে সে সিগনেচার করবে। হ্যাঁ, তারপরে আর কিছু খুবই অল্প কিছু ইনভেস্টিগেশন লাগবে, সেটা হচ্ছে তার ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিংটা অবশ্যই জানবা, আর হচ্ছে তার ইনফেকশন প্রিপারেশনের জন্য আমরা হেপাটাইটিস বি ভাইরাস স্ট্যাটাসটাও জানবো। হ্যাঁ, ব্লাড গ্রুপিং কিন্তু মাস্ট টাইপিং। হ্যাঁ, যদি আরএইচ নেগেটিভ হয় আমাদের কি করতে হবে, এই পোস্ট অপারেশন কেয়ারে একটা জিনিস মিস হয়ে গেছে। হ্যাঁ, পেশেন্ট যদি আরএইচ নেগেটিভ হয় আমরা অবশ্যই পেশেন্টকে ইয়ে করব, অ্যান্টিবডি দিব, আরএইচ অ্যান্টিবডি, এটা কিন্তু মিস করা যাবে না, এমআর এর ক্ষেত্রেও অ্যাবর্শনের ক্ষেত্রেও। আরেকটা জিনিস মিস করে গেছি, তোমার ইয়ের কন্ট্রাসেপশনের জন্য। কন্ট্রাসেপশন পেশেন্টকে বলে দিতে হবে অ্যাবর্শনের পরে 10 ডেজ এর মধ্যে কিন্তু পেশেন্ট ইয়ে হতে পারে, কনসিভ করে যেতে পারে। কাজেই পেশেন্টকে অবশ্যই ইমিডিয়েট কন্ট্রাসেপশন অ্যাভেল করতে হবে যদি সে ফিউচার প্রেগন্যান্সিটাকে ডিলে করতে চায়। হ্যাঁ, এটা খুব মনে রাখতে হবে তোমাদের, যে অ্যাবর্শন এমআর এর পর ইমিডিয়েট কন্ট্রাসেপশন নিবে। কন্ট্রাসেপশন যে যে যেটা নিতে চায় সেটা জাস্ট আফটার প্রসিডিউর এটা ইয়ে করবে, অ্যাভেল করবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আচ্ছা ইউটেরাইন আর ব্লাড গ্রুপিং, এটা তো তোমাদের বললাম। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে আরেকটা জিনিস একটু জানা উচিত, থেরাপিউটিক টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। হ্যাঁ, আমরা যে পড়লাম, একটা তো অ্যাবর্শন, এটা হচ্ছে পেশেন্ট একটা ডিজিজ নিয়ে তোমার কাছে আসছে। হ্যাঁ, তবে এমআর এটাও একটা প্রবলেম নিয়ে আসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরাই বলবো পেশেন্টকে তাকে প্রেগনেন্সি ডিসকন্টিনিউ করার জন্য। হ্যাঁ, এরকম কিছু মেডিকেল থেরাপিউটিক টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা একটু তোমাদের অল্প একটু জেনে রাখা ভালো। এখানে কিছু ম্যাটারনাল ফ্যাক্টর আছে, কিছু ফিটাল ফ্যাক্টর আছে। হ্যাঁ, ম্যাটারনাল ফ্যাক্টর কি হবে, ম্যাটারনাল যদি এমন কোনো ডিজিজ ম্যাটারনাল থাকে যে সে এই প্রেগনেন্সি ক্যারি করার মতো তার ফিজিওলজি রিজার্ভ না থাকে, তাহলে আমরা কি করি, পেশেন্টকে থেরাপিউটিক টার্মিনেশনের জন্য অ্যাডভাইস করি। হ্যাঁ, যেমন কি কি ক্ষেত্রে করতে পারি, যেমন পেশেন্টের যদি খুব গ্রেড 4 হার্ট ডিজিজ থাকে, হ্যাঁ, যে পেশেন্ট, সেসব ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলবো গ্রেড 4 হার্ট ডিজিজ, তারপরে কোনো আর্লি ট্রাইমেস্টারেই পেশেন্টে কোনো ম্যালিগন্যান্ট ডিজিজ আইডেন্টিফাই হলে, হ্যাঁ, তখন আমরা পেশেন্টকে কি করব, থেরাপিউটিক টার্মিনেশনের জন্য বলবো। আরো কি কি জিনিস আছে, যেমন যদি প্রম 24 উইকস এর আগেই যদি প্রম আসে, হ্যাঁ, প্রম বিফোর 24 উইকস অফ প্রেগন্যান্সি, তখন আমরা ওই পেশেন্টকে সাধারণত দেখা যায় যে প্রম থেকে অলিগো হাইড্রামনিয়াস থাকে, সেখান থেকে আবার অনেক ফিটাল অ্যানোমালিস কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে আমরা আর্লিটা পেশেন্টকে আমরা থেরাপিউটিক টার্মিনেশনের জন্য অ্যাডভাইস করি। তারপরে আরেকটা আছে যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, ধরো বিফোর ভায়াবিলিটি অফ প্রেগন্যান্সি পেশেন্টের প্রিএক্লাম্পসিয়া, 28 উইকস এর আগে, জাস্ট আফটার 20 উইকস পেশেন্টের যদি সিভিয়ার, শুধু প্রিএক্লাম্পসিয়া না, আমি মাইল্ড বলছি না, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, হ্যাঁ, বিফোর দ্য ফিটাস ইজ ভায়াবল, এসব ক্ষেত্রে সাধারণত আমরা মেডিকেল টার্মিনেশন, থেরাপিউটিক, মেডিকেল বলবো না, থেরাপিউটিক টার্মিনেশনের জন্য বলি। এছাড়া যদি প্লাসেন্টাল অ্যাব্রাপশন,
আর হয়ে যায় প্লাসেন্টাল অ্যাব্রাশনটা। তারপরে সিভিয়ার, সাধারণত এটা হয় না, খুবই রেয়ার কেসে, সিভিয়ার হাইপারেমেসিস গ্র্যাভিডারাম, যেখানে পেশেন্টে সিস্টেমিক্যালি ইনভলভ, হাইলি লিভার ইনভলভমেন্ট হচ্ছে, বা পেশেন্টের বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, সিভিয়ার ফর্ম অফ বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, সেসব ক্ষেত্রে টার্মিনেশন। তাহলে তোমরা ম্যাটারনাল কজের মধ্যে যেটা মনে রাখবা, যে সিভিয়ার সিস্টেমিক যদি কোনো ডিজিজ থাকে, যেমন গ্রেড 4 হার্ট ডিজিজ, হ্যাঁ এরকম যদি থাকে, তাহলে তারপরে হচ্ছে আদার্স, যেমন প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন বিফোর 24 weeks of pregnancy, severe preeclampsia before viability of the fetus, placental abruption, carcinoma in first trimester, carcinoma তোমার হলো ডিটেক্ট, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে সাধারণত পেশেন্ট যদি চায় রাখতে পারে, কেমন কিছু কেমোথেরাপি আছে সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারেও দেওয়া যায়, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত তোমার কোনো কেমোথেরাপিউটিক এজেন্ট আসলে ওভাবে দেওয়া যায় না। কাজেই সাধারণত আমরা অ্যালাউ করি যে টেরাটোজেনিসিটিটাকে অ্যাভয়েড করার জন্য আমরা থেরাপিউটিক টার্মিনেশন। আচ্ছা, আর ফিটাল কিছু কজ তোমাকে মনে রাখতে হবে। ফিটাল কজের মধ্যে থাকবে হচ্ছে যেমন পেশেন্টের যদি কিছু থাকে, কনজেনিটাল অ্যাবনর্মালিটি, হ্যাঁ কনজেনিটাল অ্যাবনর্মালিটি সাধারণত কি হয়, আমরা ফার্স্ট ট্রাইমেস্টার আর্লি দ্য সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কিছু প্রিন্যাটাল টেস্টিং করি, হ্যাঁ প্রিন্যাটাল টেস্টিং এর যদি কোনো, প্রিন্যাটাল টেস্টিং গুলো জানো তো, অ্যামনিওসেন্টেসিস, কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং, এগুলোতে যদি আমার কোনো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি ধরা পড়ে বেবির, হ্যাঁ যেমন ট্রাইসোমি 13, 18, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ট্রে স্যাক্স ডিজিজ, হ্যাঁ এগুলো যদি ধরা পড়ে তাহলে আমরা তখন থেরাপিউটিক টার্মিনেশনের জন্য বলি। তারপরে কিছু যদি সিভিয়ার ফর্মের বার্থ ডিফেক্ট হয় ধরা পড়ে, যেমন ধরো পরবর্তীতে, হ্যাঁ এটা অ্যানোমালি স্ক্যান আমরা কখন করি, 20 উইকসে, সাধারণত 20 উইকসের পরে 22 উইকসে আমরা অ্যানোমালি স্ক্যান করি, হ্যাঁ অ্যানোমালি স্ক্যানে যদি কোনো বার্থ ডিফেক্ট ধরা পড়ে, হ্যাঁ স্পাইনা বাইফিডা, মেনিনগোসিল, বা বাইল্যাটারাল কিডনি অ্যানেসিস, হ্যাঁ বা সিভিয়ার ফর্মের হার্ট ডিফেক্ট, হাইড্রোকেফালাস, এগুলো যদি ধরা পড়ে তখন আমরা কি করব, থেরাপিউটিক টার্মিনেশনের জন্য বলবো। এরকম কিছু ডিজিজ তোমরা এইভাবে করে মনে রাখবা, হ্যাঁ যেগুলোর জন্য আমরা এই আমাদের ডেইলি প্র্যাকটিসেই টার্মিনেশন করি। যেমন খুব হাই লেভেলের হাইড্রোকেফালাস, সিভিয়ার ফর্মের যে হাইড্রোকেফালাস, এগুলো আমরা টার্মিনেট করে ফেলি। তবে কিছু জেনেটিক কিছু ডিজিজ আছে, যেমন মেকেল গ্রুবার সিনড্রোম, কঠিন কিছু নাম আছে এগুলো, মেকেল গ্রুবার সিনড্রোম, এগুলো তারপরে তোমার আছে পেন্টালজি অফ ক্যান্ট্রেল, এরকম কিছু রেয়ার জেনেটিক ডিজিজ আছে, এগুলো হচ্ছে তোমার অনেক বার্থ ডিফেক্ট থাকে, এগুলো যখন আমরা অ্যানোমালি স্ক্যান করি যখন, তখনই সব এগুলো আইডেন্টিফাই হয়। এরকম যদি পটাশ সিনড্রোম, থ্যানাটোফোরিক ডিসপ্লেসিয়া, সব জেনেটিক ডিসঅর্ডার যেগুলোতে অনেক বার্থ ডিফেক্ট থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা থেরাপিউটিক টার্মিনেশন। তো ফিটাসের মধ্যে মনে রাখবা, একটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কিছু মনে রাখবা, আর কিছু বার্থ ডিফেক্ট। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি তোমরা কখন দেখতে পাচ্ছ, প্রিন্যাটাল টেস্টিং, আমরা যখন ফার্স্ট ট্রাইমেস্টারে অথবা আর্লি অফ দ্য সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কিছু প্রিন্যাটাল টেস্টিং করি, সেই টেস্টিং এ আমাদের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি আসে আমরা থেরাপিউটিক টার্মিনেশনে যাব। আবার যদি অ্যানোমালি স্ক্যান করি 20 to 22 উইকসে, তখন আমাদের কিছু বার্থ ডিফেক্ট যদি আসে, অ্যানেনকেফালি, স্পাইনা বাইফিডা, মেনিনগোসিল, কিডনি অ্যাজেনেসিস, পটার্স সিনড্রোম, এরকম যদি কিছু আসে। তারপরে অ্যামনিওটিক, আরেকটা আছে অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম। এটা কি হয়, অ্যামনিওটিক সাধারণত অলিগোহাইড্রামনিউস যদি থাকে পেশেন্টের, বা কোনো কারণে অ্যামনিওটিক একটা ব্যান্ডের মতো হয়ে গুলো থাকতে পারে। এসব ক্ষেত্রে যদি সিভিয়ার এরকম অ্যাম্পুটেশন থাকে, ফিচার থাকে, বার্থ ডিফেক্ট আমরা পাই, সেই ক্ষেত্রেও আমরা থেরাপিউটিক টার্মিনেশন করব। আর ম্যাটারনাল ফ্যাক্টর তো তোমাকে আমরা বললামই, যে খুব সিভিয়ার ফ্রম গ্রেড 4 হার্ট ডিজিজ, তারপরে কার্সিনোমা, এনি ম্যালিগন্যান্ট কন্ডিশন ইন ফার্স্ট ট্রাইমেস্টার, হ্যাঁ প্লাসেন্টাল অ্যাব্রাপশন, সিভিয়ার, খুব মনে রাখবা, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বিফোর ফিটাল ভায়াবিলিটি, প্রম, হ্যাঁ বিফোর 24, প্রম তো পরের গুলো হলে হবে না, বিফোর 24 উইকস।
আরেকটা আছে হচ্ছে কেন করবা বিফোর 24 এ প্রম হলে পেশেন্টের ইনফেকশন কোরিও অ্যামনিওনাইটিস এর নাম শুনছো? কোরিও অ্যামনিওনাইটিস হয়ে পেশেন্টই খারাপ হয়ে যাবে। তো মাই যদি চলে যায় আর তুমি বাচ্চা কিভাবে রাখবা? আরেকটা আছে আমরা থেরাপিউটিক টার্মিনেশন করি, এটা একটা অ্যাডভান্স টার্ম, তোমাদের এটা না বলতে পারলে অসুবিধা নাই। সেটা হচ্ছে ফিটাস রিডাকশনের নাম শুনেছো কিনা? আইভিএফ প্রেগন্যান্সিতে ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রেগন্যান্সি গুলোতে আমরা কি করি? মাল্টি এমব্রায়ো ট্রান্সফার করি। তো দেখা যায় যদি সব আমাদের 7টা এমব্রায়ো ট্রান্সফার করলাম ইউটেরাসে, 7টাই আমার ইয়ে হলো, ইমপ্লান্টেশন হলো। তখন কি হয়? আমরা 2 অথবা 3 এমব্রায়োকে আমরা কি করি? সিলেক্টিভ রিডাকশন করি। হ্যাঁ, এটা হচ্ছে সিলেক্টিভ। এটা আমরা করি কেন? অন্য 2টা ইয়ে যেন এমব্রায়ো যেন ভালোভাবে ডেভেলপ করতে পারে। এই সিলেক্টিভ রিডাকশনটাও তোমার এক ধরনের থেরাপিউটিক টার্মিনেশন। তো তোমাদেরকে অনেক কষ্ট হলো, পরপর 2টা লম্বা লেকচার। সবাই খুব ভালো থাকো। আর লেকচার গুলো যখনই হয়ে যাবে, লেকচারের পরপরই ওই লেকচারটা নিজেরা একটুখানি বই থেকে দেখে নিবা। তাহলে কি হবে? ধরো আমি যদি কিছু তোমাদের কমও পড়ায় থাকি, সেটাও তুমি নিজেরা ধরে নিয়ে পড়ে নিতে পারবা। বা যদি এখানে কিছু কনফিউশন অ্যারাইজ করে, ওই কনফিউশনটা যখন তুমি বই নিজে পড়বা, তখন দেখবো ওই কনফিউশনটাও তোমার চলে যাবে। সবসময় যত কষ্টই হোক, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে, যেদিন যে লেকচার হবে জাস্ট তুমি বইটা খুলে ওই লেকচারটা র্যাপিড একটা রিডিং দিবা। কারণ ম্যাডাম যেমন আজকে পড়ালেন প্রি-এক্লাম্পসিয়া, উনি খুব সুন্দর করে প্রতিটা ড্রাগের ডোজ বলছেন, ট্রিটমেন্ট গাইডলাইন, ঠিক এক্সাম কিন্তু ওভাবেই জিজ্ঞেস করে, ওখানে কিন্তু তোমরা ওখানে যা বলতে পারো। তো ম্যাডামের প্রি-এক্লাম্পসিয়া আর আজকে যে পোস্ট অ্যাবর্শন, এটা খুব ইম্পর্টেন্ট। পোস্ট অ্যাবর্শন কেয়ার, মেডিকেল টার্মিনেশন, প্রেগনেন্সি, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা সব আজকেই একটা র্যাপিড রিডিং দিবা, খুবই র্যাপিড, একটা টাইম ধরে, যে না আমি 1 আওয়ার এটা পড়বো, 1 আওয়ার এটা পড়বো, এভাবে একটা র্যাপিড রিডিং দিয়ে পড়বা। হ্যাঁ, সবাই ভালো থাকো। হ্যাঁ, স্টে ম্যাম কানেক্টেড। একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, বলো বলো। ম্যাম আমরা মেনস্ট্রুয়াল রেগুলেশনে যে ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্ট, যদি হ্যাঁ এটাতে হ্যাঁ উম, ওই যে চেম্বারে প্র্যাকটিস করতে পারবো না, হসপিটাল অ্যাডমিশন দিতে হবে পেশেন্টকে? আচ্ছা, হ্যাঁ এইটা না, এটা চেম্বারে প্র্যাকটিস করতে পারবা। হ্যাঁ, কিন্তু পেশেন্টকে কিছু কিছু তোমাকে ইয়ে বলে দিতে হবে। হ্যাঁ, যে এটা কি কি হতে পারে, মাইল্ড ব্লিডিং হতে পারে, কিছু অ্যাবডোমিনাল ক্র্যাম্পস থাকতে পারে। তো ওই পেশেন্ট কিছু মেডিকেশন দিয়ে দিতে হবে এবং বলে দিতে হবে পেশেন্টকে ওয়ার্নিং সাইন কিছু বলে দিতে হবে, যে আপনার যদি হেভি ব্লিডিং হয় অথবা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, তাহলে সে অবশ্যই যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে যোগাযোগ করতে হবে, তাকে বসে থাকা যাবে না। তুমি হ্যাঁ চেম্বার প্র্যাকটিসে তুমি এটা দিতে পারবা, কিন্তু উইথ পেশেন্টকে ফুল ইয়ে দিয়ে নিতে হবে, ওয়ার্নিং সাইন গুলো বলে নিতে হবে, তাহলে করতে পারবা, কোনো সমস্যা নেই। কারণ মিফেপ্রিস্টন তো অলওয়েজ, যখন নিয়ম হচ্ছে, যখন ক্লিনিক প্র্যাকটিসের নিয়ম হচ্ছে ওই স্পটেই খাওয়াই দেওয়া হয়। আর পরে যেটা মিসোপ্রোস্টল থাকে ওটা পরে বাসায় টাইমিংটা বলে দেওয়া হয়, আফটার 24 আওয়ার্স সে কিভাবে ওটা নেবে। মেইন হচ্ছে তাকে হেভি ব্লিডিং সম্পর্কে অ্যালার্ট করতে হবে, অ্যাবডোমিনাল পেইন সম্পর্কে অ্যালার্ট করতে হবে, যে সে যেন হসপিটাল অ্যাডমিশন নেয়, এটাই হচ্ছে মেইন। কখনো কখনো ব্লাড ট্রান্সফিউশনও লাগে পেশেন্টের যদি হেভি ব্লিডিং থাকে। ঠিক আছে? ঠিক আর আছে ম্যাম, কিছু, থ্যাংক ইউ। আর কিছু লাগবে? আর প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, ওকে।